আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আইনের শাসনের কথা বলি, আমরা স্বাধীন বিচার বিভাগের কথা বলি, আমরা প্রতিটা নাগরিকের সুবিচার প্রাপ্তির কথা বলি। এবার আমি একজন ব্যক্তির নাম উল্লেখ করি। তিনি হচ্ছেন ডক্টর সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র। শুরু থেকে উনিই মেয়র। সিটি কর্পোরেশন যবে থেকে হয়েছে তবে থেকেই উনি মেয়র, এবং এর আগে যখন পৌরসভায় উনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন। সেলিনা হায়াত আইভী ওনার বাবা বংশানুক্রমিকভাবে ওনারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা বলতে যা বোঝায়, মানে আওয়ামী লীগের শাসন আমলে, সেটা কি সেলিনা হায়াত আইভী ছিলেন? না, ছিলেন না। আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জের দৌড়দণ্ড প্রতাপে রাজত্ব করত আওয়ামী লীগের মাসলম্যান হিসেবে যিনি পরিচিতি লাভ করেছিলেন সারা দেশে, সেই শামীম ওসমান। এবং এই শামীম ওসমানের সঙ্গে সেলিনা হায়াত আইভীর বিরোধ ছিল মোটামুটি সবসময়। শামীম ওসমান আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন সিটি কর্পোরেশনে মেয়র পদের জন্য। তার সঙ্গে সেলিনা হায়াত আইভী নির্বাচন করে জনগণের ভোটে জিতেছেন। সেলিনা হায়াত আইভীকে কিন্তু আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি। নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগ ত্যাগও করেননি। কিন্তু যতদিন ওখানে শামীম ওসমান ছিলেন ততদিন পর্যন্ত নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বলতে শামীম ওসমানকে বোঝানো হতো। আওয়ামী লীগের যত অনৈতিক সুযোগ সুবিধা সেগুলি শামীম ওসমানই গ্রহণ করতেন, ভোগ করতেন, নিজের চামচাদের মধ্যে বিতরণ করতেন। এবং সরকারের আওয়ামী লীগের সেই দাপট সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে উনি প্রয়োগ করতেন। সে বিচারে আমি মনে করি সেলিনা হায়াত আইভী ছিলেন আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত একটা জনপ্রতিনিধি। শুরু থেকেই উনি কখনোই আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা বাড়তি কিছু পাননি, এবং সেই ক্ষমতা ব্যবহার করে উনি কোনো অনৈতিক সুবিধা পেয়েছেন এটাও কেউ বলতে পারবে না। সেই সেলিনা হায়াত আইভীকে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের মে মাসে, মানে ঠিক আজকে থেকে 1 বছর আগে, ওনাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা, উনি কোনো হত্যা মামলা আসামি। হত্যা মামলা কি? এই যে জুলাই আন্দোলনের সময় যে মামলাগুলি, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, হত্যা অথবা হত্যা প্রচেষ্টার যে মামলাগুলি হয়েছে, যে ঘটনাগুলি ঘটেছে, সেগুলোর যে মামলা, গণমামলা হয়েছে, গণহারে মামলা হয়েছে মানুষকে হয়রানি করার জন্য, সেরকম একটা মামলায় প্রথম ওনাকে আসামি করা হয়। এবং তারপর একটা করে জামিন পান, আবার অন্য একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, আবার জামিন পান, আরেকটা মামলায় আসামি দেখানো হয়। এইভাবে একে একে ওনার বিরুদ্ধে 12টা মামলা করা হয়েছে। মানে কত বড় দাগি আসামি দেখেন, যিনি 12টা মামলার আসামি, এবং এর মধ্যে হত্যা মামলা, হত্যা প্রচেষ্টা মামলা, তারপরে পুলিশের বিরুদ্ধে, পুলিশের কাজে, সরকারি কাজে বাধা দেওয়ার মামলা। মানে অপরাধের আর শেষ নাই। কে করেছে? সরকার পক্ষ করেছে। আবার বিপরীত দিকে যখন একটা জামিন পান, অন্য মামলা, এমন মামলায় ওনাকে আসামি দেখানো হয়েছে যেখানে আসামি যে ওনার নাম নাই, ওনার নামই নাই এখানে। তাহলে কি ওই যে থাকে না শেষ দিকে যে অমুকে আসামি, তমুকে আসামি, তমুকে আসামি, আরো অন্যান্য আরো অনেকে আছে না? এখন একজন মেয়র উনি আসামি হয়েছেন আরো অনেকের কোটায়। মানে উনি এত বড় আসামি যে ওনাকে কেউ বাদী চিনেও নাই, উনি আরো অনেকে, সেরকম আসামি উনি হয়েছেন, জেলে পড়ে আছেন। আজকে এটা একটা খবর আছে, এই জন্য আমি আজকে অনুষ্ঠানটা আলোচনাটা করছি। এই কারণে আজকে সর্বশেষ একটা খবর পাওয়া গেছে, খবরটা আমি একটু পরে বলতেছি আপনাদেরকে। এটা হলো এক ধরনের শোন অ্যারেস্ট, মানে একটা মামলার জামিন হলো, সঙ্গে সঙ্গে আরেকটা মামলা দেখানো হলো। আবার বিপরীত দিকে যে কাজটা হয়েছে, যখনই একটা মামলা জামিন হয়েছে তখনই সরকার পক্ষ প্রবল বিক্রমে ওনার ব্যাপারে আপিল করেছে, না, জামিন দেওয়া যাবে না। সরকারের নিযুক্ত যারা উকিল আছেন, পিপি বলেন অথবা অ্যাটর্নি জেনারেল বলেন অথবা অ্যাটর্নি জেনারেল অফিস বলেন, সরকার পক্ষ আর কি। আচ্ছা, সরকার পক্ষ জিনিসটা কি বলেন তো? সরকার মানে জনগণের পক্ষ। সরকার তো জনগণ।
এই লোকগুলি যে বেতন হয়, যে সরকার পক্ষে যারা উকিল, পিপি, এপিপি যারা আছেন, অথবা যারা আপনার ওই অ্যাটর্নি জেনারেল হন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হন, যারা হন, এদের বেতনটা কিন্তু আমার আপনার টাকায় হয়। তো আমি আপনি চেয়েছি যে সেলিনা হায়াৎ আইভীর জামিন হওয়া উচিত না, অতএব আমরা যে আপিল করলাম, আমি তো করতে পারবো না, আমার হয়ে ওই অ্যাটর্নি জেনারেলের অফিস যে আপিল করতেছে, আপিল করেছে, হাইকোর্টে জামিন হয়েছে, হাইকোর্টের বিচারক জামিন দিয়েছে, বিশাল ক্ষতি হয়ে যাবে এখন সরকারের। আবার তারা যে আপিল করেছে সুপ্রিম কোর্টে। এই যে ঘটনাগুলি হয়, সুপ্রিম কোর্ট আপিল করতে গেলে আবার প্রথমে একটা আপিল করার জন্য অনুমতি চাইতে হয়, এই অনুমতি চাইতে গেছে। এই যে ঘটনাগুলি ঘটেছে একের পর এক ঘটতে থেকেছে। দেখেন, আমরা একটা কথা বলি, আমাদের সরকার পক্ষে যারা উকিল আছেন, এই অ্যাটর্নি জেনারেল আছেন, অ্যাটর্নি জেনারেল অফিসের অন্য যারা কর্মকর্তা আছেন, তাদের কাজটা কি? তাদের কাজটা হলো জাতীয় জনগুরুত্ব সম্পন্ন মামলাগুলো, যে সমস্ত মামলায় সরকার পক্ষ, মানে সরকারের ক্ষতি হতে পারে, সরকারের লাভ হতে পারে, এই সমস্ত মামলায় তারা অংশ নেয়। এবং যে মামলাগুলোকে ছেড়ে দিলে পরে সরকারের ক্ষতি হতে পারে, সেই মামলা তারা যে আপিল করে, জামিন দেওয়া যাবে না, অমুক, এই তো করবে। তা সেলিনা হায়াৎ আইভীকে কোন বিচারে আটকে রাখলে রাষ্ট্রের লাভ হবে ভাই? উনি জামিন পাওয়াটা প্রত্যেকটা নাগরিকের অধিকার, জামিন পাওয়া প্রত্যেকটা নাগরিকের একটা অধিকার। আপনি আমার বিরুদ্ধে একটা মামলা করলেন, বললেন যে মাসুদ কামাল উমরের হত্যা ঘটনার সঙ্গে জড়িত ছিল। তো আমি বললাম ভাই আমি জড়িত ছিলাম না। আপনি বললেন না তুমি ছিলা, দেখো মামলা করে দিলেন মামলা করে। পুলিশ প্রথমে এসে আমাকে নিয়ে থানায় ঢুকাই দেবে, তারপরে রিমান্ড চাবে, কিছু চর্থাপড়াতে মারবে অথবা মারবে না, যদি দেখে যে না আমাদের বৃদ্ধ লোক, হয়তো দয়াও করতে পারে, কিন্তু রিমান্ডে নেবে, 2-3 দিন জিজ্ঞাসাবাদ করবে, তারপর ঢুকাই দিবে। আমি তো জানি না কে মারা গেছে, কীভাবে মরছে, কিন্তু ঢুকাই দিল। তারপরে মামলা চললো, হত্যা মামলা, জামিন তো খুব কঠিন। 1-1.5 বছর পর আমি থাকলাম এখানে, এই মামলা তদন্তও হচ্ছে না, তদন্তও শেষ হচ্ছে না। তদন্ত শেষ হলে তারপর শুনানি শুরু হবে, হয়তো শুনানি একসময় শুরু হওয়ার পর দেখা গেল না আমি আসলে জড়িত না, কিন্তু মাঝখানে কিন্তু আমার 5-6 বছর জেল খাটা হয়ে গেল। এটার নাম বিচার? বলেন, এটার নাম বিচার? দেখা গেল আমি নির্দোষ, এই নির্দোষ লোকটা 5 বছর কিন্তু জেল খেটে ফেলেছে। সেলিনা হায়াৎ আইভী, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, ঠিক আছে, হোক, মামলা হতেই পারে, যদি মনে করেন মামলা হবে, বিচার হোক, তদন্ত হোক, তো ওনাকে জেলে রাখতে হবে কেন ভাই? উনি ছিলেন মেয়র, একজন মেয়র কি এত খারাপ লোক? আবার ওনাকে সরাই দিয়ে ওখানে বিএনপি তার দলীয় একজন লোককে প্রশাসক বানাই দিছে। একজন নির্বাচিত লোককে সরিয়ে বিএনপি তার দলীয় একজন লোককে প্রশাসক বানিয়েছে। এই দলীয় যে লোকটা, এই ভদ্রলোক কিন্তু এই সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে ইলেকশন করেছিলেন, একবার মেয়র পদে, শোচনীয়ভাবে হেরেছেন। জনপ্রিয়তম লোকটাকে সরিয়ে যিনি তাকে যে হেরেছেন তাকে নিয়ে বানাইছে প্রশাসক। ওই লোকটারই বা কি লজ্জা শরম কিছু নাই যে আমি কিভাবে মেয়র হই, আমি কিভাবে প্রশাসক হই? আমাকে দেখলে জনগণ প্রত্যাখ্যান করেছিল, হয়ে গেছেন, সুযোগ সুবিধা সম্মান কত কিছু পাবেন। এটার নাম কি আইনের শাসন? আমরা কি এই আইনের শাসন চেয়েছিলাম? আমি জানি বিএনপি অনেকে বলবেন যে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা তো একটা ইতিবাচক দিক। আজকে কি ঘটেছে? আজকে তার বিরুদ্ধে যে 12টা মামলা, প্রথম দফায় 5টা মামলা, তারপরে দফায় আরও 5টা মামলা। তো প্রথম যে 5টা মামলা ছিল সেই মামলাগুলোর হাইকোর্ট থেকে যে জামিন দেওয়া হয়েছিল, সেই জামিনের রায়টা আপিল বিভাগ বহাল রেখেছে। আর দ্বিতীয় দফায় যে 5টা মামলা ছিল সেই মামলাগুলোর হাইকোর্ট থেকে জামিন দিয়েছিল, কিন্তু হাইকোর্টের সেই জামিনের আদেশ প্রত্যাহার করে সুপ্রিম কোর্টকে আপিল করা হয়েছিল। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে এই সংক্রান্ত রুলগুলি যেটা আছে হাইকোর্টে নিষ্পত্তি করতে বলছে আপিল বিভাগ। তাহলে আলটিমেটলি কিন্তু ওই 5 মামলাতেও ওনার জামিনটা বহাল থাকলো। তো এই 10 মামলায় ওনার জামিন বহাল থাকছে। আর যে 12টা মামলা, আর যে 2টা মামলা আছে, এই বাকি 2 মামলায় আইভী এরই মধ্যে হাইকোর্ট থেকে জামিন পেয়েছে। এই জামিনও স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে, কিন্তু সেগুলো এখনো চেম্বার আদালতের কার্যতালিকায় আসেনি। কার্যতালিকায় আসলে চেম্বার আদালত কি রায় দেয়
যদি স্থগিত করে দেয় তাহলে স্থগিত হবে, আর যদি রায় না দেয় তাহলে স্থগিত হবে না। তার মানে যেহেতু চেম্বার আদালতের কার্যতালিকায় আসেনি, তাহলে হাইকোর্টের রায়টাই কিন্তু এখন পর্যন্ত কার্যকর আছে। এর মানে হচ্ছে সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে যে 12টা মামলা ছিল, 12টা মামলাতে সে আসলে এখন জামিন পেয়েছে। এখন জামিন যদি পেয়ে থাকে তাহলে কি ওনার কারামুক্তি হবে? আইন বলে তার কারামুক্তিতে এখন আর কোনো বাধা নেই। বাস্তবে কি ঘটবে দুদিন যাক আমরা বুঝতে পারবো। একটা জিনিস হলো কি জানেন, আদালতে জামিন আদেশ পাওয়ার পর যখন জেল গেটে যায় তখন দেখা যায় তাকে আরও একটা মামলায় শো এরেস্ট দেখানো হয়েছে। তো আমরা এগুলো দেখেছি। এখন হয়তো অনেকে বলবেন যে যারা বিএনপি করেন, যারা এই সরকারের সঙ্গে, তারা হয়তো বলবেন এই যে একসঙ্গে এতগুলি মামলা একের পর এক উনি জামিন পেয়ে গেছেন, এটাই হলো এই সরকারের সদিচ্ছা। এই সরকার এর মাধ্যমে প্রমাণ করতে চেয়েছে যে আইনকে তারা বাধা দিচ্ছে না, আইনকে আইনের মতো করে চলতে দিচ্ছে। এই যদি তারা এই যুক্তিটা দেয় আমি মেনে নেব, কিন্তু মানব শর্ত সাপেক্ষে। সেই শর্ত সাপেক্ষে হলো যে জেল গেটে ওনার নামে আবার কোনো অন্য কোনো মামলায় অ্যারেস্ট দেখানো হয় কিনা সেটা দেখার পর আমি প্রত্যাশা করি সেরকম কিছু হবে না। আর যদি হয় তাহলে তো বোঝাই গেল। আর দ্বিতীয় যে কথাটা আমার, যে এই ধরনের জামিনের মামলায় এত বারবার আপিল করতে হবে কেন, এই জিনিসটাও ভাই আমি বুঝি না। একজন নারী, উনি একজন সম্মানিত ব্যক্তি, এতবার উনি সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন, এতবার উনি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, এবং ওনার এলাকার ওনার জনপ্রিয়তা কতটুকু নতুন করে মাপার কোনো দরকার নাই। ওনার জনপ্রিয়তা আওয়ামী লীগ মেপেছে, ওনার কাছে হেরেছে, বিএনপি মেপেছে, বিএনপি ওনার কাছে হেরেছে। তো ওনার জনপ্রিয়তাটার দিনে তো কোনো সন্দেহ নাই। এখন ওনার একটাই অপরাধ হতে পারে, ওনার মানে প্রয়াত পিতা কেন আওয়ামী লীগ করতেন। ওনার আরেকটা অপরাধ হতে পারে উনি কেন এখন আওয়ামী লীগের রাজনীতি ত্যাগ করেন নাই। এই তো ত্যাগ করার কিছু নাই, উনি তো আওয়ামী লীগের কাছ থেকে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিও নন, তাহলে কেন হবে? এই সমস্ত প্রশ্নের জবাব আমরা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পাবো। কিন্তু আমরা আশা করব কেবল সেলিনা হায়াৎ আইভী নয়, অন্য অন্য সকল মামলায়, যে মামলাগুলিতে স্বাভাবিকভাবে জামিন পাওয়া উচিত, সেগুলোতে যেন সকল ব্যক্তিকেই জামিন দিয়ে দেওয়া হয়। এই জামিন আটকানোর জন্য সরকারি উকিলদেরকে এত দৌড়ঝাঁপ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ভাই। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আপনাদের দেশে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একটি অভিনন্দন বার্তা পাঠালেন। আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হলো এবং সেখানে তিনি আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম মেনশন করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, শুভকামনা ব্যক্ত করেছেন। কিন্তু এই বিষয়টি নিয়ে আমি দেখলাম যে ভারতের বিভিন্ন গণমাধ্যম, নেতৃস্থানীয় গণমাধ্যম যেমন টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, এনডিটিভি, আনন্দবাজার সহ আরো বিভিন্ন গণমাধ্যমে এটির শানে নজুল, মানে আরবিতে যদি বলতে হয় উৎসটা বা ভিতরে কারণগুলো কি, এইগুলো বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছিল যে কেন এইভাবে একটি অভিনন্দন বার্তা দিলেন। আপনার ব্যাখ্যাটি কি? না দেখুন, প্রথমত হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া বড় রাজ্য। ভারতের যে রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি বড় রাজ্য। তো পশ্চিমবঙ্গে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তারও আগে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, মানে যাদের সময়কালে শেখ হাসিনা রাজনীতি করেছেন বাংলাদেশে, তাদের প্রত্যেককে কিন্তু তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এটা এমন নয় যে শুভেন্দু অধিকারীকেই জানালেন। তবে এই ভাষাগত পার্থক্য আছে। উনি দুবার শুভেচ্ছা জানিয়েছেন। প্রথমবার শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে বিজেপির পরিষদীয় দল তাকে মানে মুখ্যমন্ত্রী নির্বাচিত করার আগেই তার নেতৃত্বে মানে তিনি যেহেতু সম্মুখ ভাগে ছিলেন, এই জন্যে তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। আবার গতকাল 9ই মে যখন শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আবার শেখ হাসিনার সাইন্ড একটা মানে শুভেচ্ছা বার্তা ওনার স্বাক্ষর সহ, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তরফেও আলাদা একটি শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। এটার তাৎপর্য যেটা আমি বুঝতে পারি সেটি হচ্ছে যে শুভেন্দু অধিকারী ভারতের বিজেপি নেতাদের মধ্যে বা পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মধ্যে অগ্রগণ্য,
যিনি শেখ হাসিনার ভারতে অবস্থানের পক্ষে খুব জোরালো ভাবেই মানে কথা বলেছেন, এবং বলেছেন যে তিনি বৈধ প্রধানমন্ত্রী। অর্থাৎ এটা আমি বলছি, যখন তিনি এদেশে চলে এলেন, শুভেন্দু অধিকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান এদের অবদানের কথা স্বীকার করে করে বিভিন্ন সময় উনি বিবৃতিও দিয়েছিলেন। আমার মনে হয় হয়তো সেই কারণেই একটু অভিনন্দন বা মানে শুভেচ্ছা একটু মানে বিশেষভাবে তাকে দেওয়া হয়েছে। যদি তাই হয় যে তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতার জায়গা থেকে নামটি মেনশন করেছেন, একবার জায়গা তিনবার অভিনন্দন জানিয়েছেন, এটি একেবারে সোজাসাপটা উত্তর, এবং এটি হওয়ার ধারণা অনেকেরই। কিন্তু ভারতের আহ, বড় বড় গণমাধ্যমগুলোতে অন্য কোনো কিন্তু বা যদি এই ধরনের কিছু খোঁজার চেষ্টা করা হচ্ছিল বা অন্তর্নিহিত রহস্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করা হচ্ছিল, এর কি কোনো কারণ আছে? মানে তিনি না দেখুন, মানে আইন এইটা মানে রহস্য বা ব্যাখ্যা, এটা তো প্রত্যেক সংবাদ মাধ্যমের নিজস্ব বিষয়, এটা হুম, তারা হুম। তাদের মতো করে করবেন। এখন কথা হচ্ছে যে আহ, শুভেচ্ছা শেখ হাসিনা জানিয়েছেন, কিন্তু বিএনপি জানিয়েছে কিনা এটা খুব বড় বিষয়। হুম, স্বভাবতই হুম। একজন জানিয়েছেন এটা অনেক বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে আরেকজনের না জানানো বা তুলনামূলকভাবে নীরব থাকার কারণে। আমার মনে হয় যে যদি বিএনপির তরফেও, বিএনপির একজন ইনফরমেশন সেক্রেটারি তিনি বা ভারতের একটি মিডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন, সঙ্গে উনি মানে বিপুল আশা ব্যক্ত করেছেন যে তিস্তার জল এবার পাওয়া যাবে, কারণ আগের সরকারের বিরোধিতার জন্য, রাজ্য সরকারের বিরোধিতার জন্য পাওয়া যায়নি। কিন্তু বিএনপির কোনো নেতৃস্থানীয় ব্যক্তি কিন্তু মানে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন বলে আমি অন্তত জানি না। আমার মনে হয় যে বাকিদের নীরবতার কারণেই হাসিনার শুভেচ্ছা ব্যক্তটাকে একটু বড় করে দেখা হচ্ছে, এবং সেটাকে তার মধ্যে হয়তো কোনো অর্থ খোঁজা হচ্ছে। অর্থ তো একটাই, দেখুন, বিজেপি তো ভারতের শাসক দল, কেন্দ্রেরও শাসক দল, রাজ্যেরও শাসক দল। বিজেপি সরকারের সময়তেই শেখ হাসিনা ভারতে এসেছেন। সো এইগুলো তো একটা খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা চলে আসে। প্রতিটি দল তাকে সসম্মানে ভারতে অতিথি হিসেবে রাখার জন্য সম্মতি দেয়। ফলে এবং সেটা কিন্তু পার্লামেন্ট হাউসে সেই বৈঠকটি হয়েছিল, ভারতের বিদেশ মন্ত্রী সেখানে তাদেরকে বিস্তারিত মানে যতটুকু সম্ভব জানিয়েছিলেন। স্বভাবতই শেখ হাসিনার এই যে বিষয়টা, এই বিষয়টি আইনি বিষয়। এখানে ভারত সরকারের কোনো প্রভাবকে শুভেন্দু অধিকারীর দ্বারা প্রভাবিত হওয়ার বিষয় নয়। ভারত সরকার নিজেই তো তাকে আশ্রয় দিয়েছে, ফলে এই প্রশ্নটা খুব আলাদা করে আসে না। আশ্রয় দিয়েছে শুধু তাই নয়, তার প্রত্যর্পণের বিষয়গুলি নিয়ে আমরা যতটুকু যা শুনেছি, সরকারিভাবে সেইভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু কতগুলি বেসিক কোয়েশ্চেন্স ভারতে আছে, ভারতের সংবাদ মাধ্যমেরও আছে। প্রথমত, শেখ হাসিনা পলাতক আসামি কিনা। ওনাকে কিন্তু বাংলাদেশের বিমান বাহিনীর বিমান দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছে। সো একটি রাষ্ট্রীয় মানে সেনাবাহিনীর বিমান যাকে পৌঁছে দিয়ে গেছে, তাকে আপনি পলাতক বলবেন কিনা, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ভারত তো এই ধরনের রাজনৈতিক ইস্যুতে অনেকেই আশ্রয় দিয়েছে। আজকের পৃথিবীতে আপনি জানেন যে রাষ্ট্রসংঘে যে সমস্ত নিয়ম কানুন আছে, তাতে আপনি কোনো আশ্রয়দাতা ব্যক্তিকে তার জীবন সংশয় হতে পারে এবং অনিশ্চয়তার মধ্যে পড়তে পারেন এমন কোনো পদক্ষেপ কিন্তু করা খুব কঠিন। ফলে ভারত সরকার চাইলেই মানে বাংলাদেশ সরকার নিশ্চয়ই তাদের অধিকার আছে, চাওয়া উচিত, তাদের আইন ব্যবস্থা, তাদের বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে আমিও তাই বলবো। কিন্তু ভারতের কতগুলি কম্পালশন আছে, চাইলেই দিয়ে দেওয়া যায় না। মানে তিনি তো আর পাঁচজন অপরাধীর মতো ইয়ে নয়, এবং ওনার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রচুর প্রশ্ন আছে। ভারত 2018 সালের পর থেকে সার্কের পুনরুজ্জীবন নিয়ে কোনো তারা উৎসাহ দেখাচ্ছে না। তার কারণ ওখানে পাকিস্তানের সঙ্গে এক টেবিলে বসতে হবে। ভারতের বক্তব্য, যারা আমার দেশকে জঙ্গি পাঠিয়ে টুকরো টুকরো করতে চায়, তার সঙ্গে আমি মানে এক আসনে বসে বা এক টেবিলে বসে শান্তির আলোচনা করার এই ধাপ্পাবাজি আমি আমার দেশবাসীর কিন্তু সঙ্গে করব না। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার, বর্তমান বিএনপি সরকার তো সম্ভবত আবার উদ্যোগী হচ্ছে সার্ককে অ্যাক্টিভ করার জন্য।
একদমই ঠিক ভারতের করছে, কিন্তু ভারতের দিক থেকে কিন্তু রেসপন্স পাওয়া যায়নি। অতি সম্প্রতি বাংলাদেশের বিদেশ বিষয়ক খবরাখবর যারা করেন তাদের একটি দল, তারা দিল্লিতে এসেছিলেন, তাদের সঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির প্রায় ঘন্টাখানেকের কথোপকথন হয়। সেখানে সার্কের প্রসঙ্গ সঙ্গত কারণেই বাংলাদেশে আমাদের সহকর্মীরা তুলেছিলেন যে সার্কের রিভাইভালের ব্যাপারে। তার কারণ এটা তারেক রহমানের সরকার শুধু নয়, মোহাম্মদ ইউনূসের অন্যতম এজেন্ডা ছিল। ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও তিনি এই প্রসঙ্গ তুলেছিলেন। এখন প্রত্যেক দেশ তার নিজের এজেন্ডা অনুযায়ী এগোবে। শেখ হাসিনা প্রসঙ্গ যদি একটু ফিরে যায়, তাহলে কি আমরা ধরে নিতে পারি, আপনি যেহেতু বলছেন ভারতের সব দলের ঐকমত্যের ভিত্তিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, কিন্তু মাঝখানে আবার এরকম একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে ভারত নাকি শেখ হাসিনাকে বলেছেন, প্রস্তাব দিয়েছেন কাতার চলে যাওয়ার জন্য, অথবা তারা বর্তমান বিএনপি সরকারের যে এক ধরনের চাওয়া কিংবা চাপ, সেই জায়গা থেকে ভারত সরকার বলে দিয়েছে যে এখানে থাকাটা ঠিক নয়, কয়েকটি বিকল্প প্রস্তাব দিয়েছে। এগুলোর কোনো ভিত্তি আছে কিনা? আমি আমি বাংলাদেশের মানে সাংবাদিক বন্ধুদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আমি যা অবজার্ভ করি বাংলাদেশের সাংবাদিকতাতে, যে বাংলাদেশে একটা সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যম প্রত্যেকের মধ্যে একটা গভীর সার্বভৌমত্ব এবং দেশপ্রেম জাতীয়তাবাদের চেতনা আছে। এটা খুব ভালো। কিন্তু আমি দেখেছি যে তারা ঘুরিয়ে ফিরিয়ে নানান ক্ষেত্রে ভারতকে টেনে এনে তাদের নিজের দেশের মধ্যে রাজনীতিটাকে ভারতকে তারাই টেনে আনে। যেমন তারেক রহমান সম্পর্কে আলোচনা আছে যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পেছনে ভারতের একটা বিরাট বড় গ্রিন সিগন্যালের বিষয় ছিল। আমি জানি না, আমি কিন্তু এটা জানি না, আমি বলছি, আমার এটা জানা নেই। আমি জানা থাকলে আমি বলতাম। শেখ হাসিনার বিষয়টিও আমি খোঁজ নিয়েছি, আমি একটা ভিডিও করেছি এবং এটার জন্য আমি অনেকদিন সময় নিয়েছিলাম। যেহেতু আমি কলকাতায় থাকি, এই বিষয়গুলো দিল্লিতে হয়, তো আমি অনেকভাবে খোঁজ খবর করেছি। যারা এই করিডোর অফ পাওয়ারে যে সাংবাদিক বন্ধুদের এবং কিছু অফিসার, আমি খোঁজ খবর নিয়ে আমি যেটা আমার মতো করে নিশ্চিত হয়েছি, এমন কোনো ভারত সরকার বলেনি শেখ হাসিনাকে। প্রথমত কাতারের আমির খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠাতেই পারেন, তার লন্ডনে তিনি যখন গিয়েছিলেন। সেটা রাষ্ট্রীয় স্তরে একটা সম্পর্ক থাকতে পারে। হাসিনার সঙ্গে আরব দুনিয়ার কখনোই খুব বিরাট খাতিরের সম্পর্ক ছিল বলে আমার পর্যবেক্ষণ তা বলে না, 1 নম্বর। 2 হচ্ছে ভারত বললেই কাতার তাকে গ্রহণ করবে, এটাও আমার কাছে খুব মনে হয়নি। আর আরো একটা কথা ওখানে বলা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ বা কিছু। আমার মনে হয় যে আওয়ামী লীগ তার মানে বিভিন্ন সময় তার অনেক বিচ্যুতি ব্যত্যয় ঘটেছে, ঠিক কথা, কিন্তু পলিটিক্যালি আওয়ামী লীগ যে ফোর্স, সেই ফোর্সের ইয়েতে শেখ হাসিনা যেভাবে অবস্থান করছেন, ভারত বোধহয় এটা জানে যে মাইনাস হাসিনা আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সেটা কিন্তু ভারত চাইবে বলে আমার মনে হয় না। মানে আমি তো ভারত সরকার নই, আমি অমল সরকার হিসেবে ভারত সরকারকে যেভাবে বুঝি আমি সেইটা আপনাকে বলছি, এরকম চাইবে বলে আমার মনে হয় না। তার কারণ ভারত সরকারের পরিচালক বর্গরাও তো রাজনীতিবিদ এবং কূটনীতির লোকেরা আছে, প্রশাসক বর্গ আছেন। বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সমাজে রাষ্ট্রীয় জীবনে আওয়ামী লীগের অবদানটা ভারত সরকারও বোঝে, আওয়ামী লীগ যতটা বোঝে ভারত সরকারও বোঝে। সেই দলটা যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সেটাতে আখেরে ভারতের লাভ নেই, লোকসান আছে। তার কারণ একটা সেকুলার ফোর্স আমার পাশের রাষ্ট্রে থাকবে, এবং যে ফোর্সের সঙ্গে একটা রাষ্ট্রের জন্মসূত্রে আমাদের দেশের সম্পর্ক তৈরি হয়েছে, সেইটা চট করে ভারত সরকার এই ভুলটি করবে বলে আমার মনে হয় না। ফলে আমি জানি না যে এরকম কেউ, এখন দেখুন ভারত একটা বিরাট বড় রাষ্ট্র এবং একটা গণতান্ত্রিক দেশ। না, আমি একটা প্রশ্ন বিজেপির করছি, উপর এটা তো আপনার নিজস্ব সমীকরণ থেকে আপনি বলছেন, সমীকরণ থেকে মিলিয়ে আপনি বলছেন যে ভারত হয়তো কি করতে পারে কিংবা কি না, করতে না পারে। এক্স্যাক্টলি তাই। কিন্তু আমি আপনার আমি আপনার সোর্স কি বলে, আপনার মানে না, সরকারের মধ্যে? আমি যা খোঁজ খবর নিয়েছি তাতে এরকম কিছু হয়নি, আচ্ছা, এরকম আচ্ছা। কোনো ইয়ে হয়নি। মানে এবং কেন হয়নি আমি সেই ব্যাখ্যাটাই আপনাকে করলাম, যে আমি এরকম কোনো কিছু কখনো শুনিনি। আমি দিল্লিতে ওকে। আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলেছি, প্রাক্তন এবং বর্তমান আমলাদের সঙ্গে কথা বলেছি, কোনো জায়গা থেকে এটার সপক্ষে আমি কিছু পাইনি। এখন ভারত একটা বড় দেশ, অনেক রকম মত এখানে আছে, প্রচুর ইন্ডিভিজুয়াল আছে, এবং
এই ইন্ডিভিজুয়ালদের নানা রকম মত থাকতে পারে, কিন্তু আপনি যদি ভারত রাষ্ট্র এবং ভারত সরকারের দৃষ্টিভঙ্গির কথা বলেন, তাহলে আমার মনে হয় যে আমি এটাকে খুব বেশি মনে করছি না, এই আমার বাস্তব কারণে। আমার পরবর্তী যেটি জানার ইচ্ছা সেটি হচ্ছে যে উম, আহ, আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা আছে কিনা, মানে ভারত কি চায়, আর সেটি করতে গিয়ে বর্তমান বিএনপি সরকারের সাথে কোনো ধরনের কথা হয়ে আছে কিনা, অথবা কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে কিনা। আমি যতদূর জানি, মানে অনেকে বলে যে ভারত সরকার আর আওয়ামী লীগ বিষয়ে কোনো ধরনের রিস্ক নিতে চাইছে না। দেখুন, আমার মনে হয় এটা 1971 সাল নয়, এটা 2026। ফলে যা 1971 সালে সম্ভব হয়েছিল সেটা 2026-এ হবে না। আর আওয়ামী লীগও সেটা বোঝে, ভারত সরকারও সেটা বোঝে। আওয়ামী লীগ তাকে তার মতো করেই কিন্তু মানে হতে হবে, মানে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশের মাটিতে। ভারত সরকারের কোনো বিমান গিয়ে শেখ হাসিনাকে ঢাকার বিমানবন্দরে নামিয়ে দিয়ে আসবে না, হ্যাঁ। বা ভারতের কমান্ডোরা তার গাড়ির কনভয়ে পাহারা দিয়ে তাকে গণভবনে পৌঁছে দিয়ে আসবেন না। এটা হয় না, এটা হবে না, কখনোই সম্ভব নয় এটা। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন ভারত সরকার চাইতে পারে রাজনৈতিক কারণে, কূটনৈতিক কারণে। কিন্তু পুনর্বাসনটা ভারত সরকারের চাওয়া আর ভারত সরকারের করা, এই দুয়ের মধ্যে ফারাক আছে। ভারত সরকার অপেক্ষা করছে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক পরিবর্তন হবে, যখন আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা সহজ হয়ে যাবে। আওয়ামী লীগেরও নেতাদের সঙ্গে কথা বলে আমি সেটাই বুঝি, যে তারা অপেক্ষা করছেন যে এই সরকার তারা কোনো একটা গর্তে পড়বে। মানে সরকার তো একটা গাড়ির মতো, আর হুম, হুম। সরকারের রাস্তা কখনোই মসৃণ হয় না। হ্যাঁ, কিছু দূর পর পরই গাড্ডা থাকে, গাড্ডায় গাড়ির চাকা পড়বে। তো বিরোধীরা সবসময় তার জন্য অপেক্ষা করে, আওয়ামী লীগ অপেক্ষা করছে যে তারেক রহমানের সরকার যখন খানিকটা বিপাকে পড়বে আরো, তখন আওয়ামী লীগের বিষয়টিকে আরো বেশি পক্ষে আরো বেশি জনমত তৈরি হবে। এবং যেদিকে যাচ্ছে গ্লোবাল ইকোনমি, বাংলাদেশের ইকোনমি, তাতে অস্থিরতা হতে পারে। হয়তো যে যে কোনো রাজনৈতিক দলই হয়তো এইভাবে দেখে। এখানে আমি কখনো কখনো যে কথাবার্তা হয় তাতে এটাই বুঝি, ভারত সরকার এইরকম মানে প্রহরা দিয়ে বা তারেক রহমানের সরকারকে চাপ দিয়ে যে একে এই করতে হবে, এই ওই করতে হবে, এই পথে সে কেন যাবে? তার কারণ বাংলাদেশে সেটি একটি নির্বাচিত সরকার। এই নির্বাচিত সরকারের সঙ্গে তো ভারত সরকারের শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে ভাবলে হবে না। ভারত সরকারের তার বাণিজ্য আছে, তার কূটনৈতিক সম্পর্ক আছে, আর অনেক কিছু আছে, অনেক কিছু আছে। সো এটা একটা প্রসেসের মধ্য দিয়েই হবে আমার মনে হয় যা হওয়ার। ফলে এটা আওয়ামী লীগের হাতেই আছে। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকার গঠন করাতে বলা হচ্ছে, মানে অনেকের প্রশ্ন যে আসলে কূটনৈতিক বা রাজনৈতিক ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা। নানান জায়গা থেকে নানান পর্যায়ে এই সমীকরণগুলো মেলানোর চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দাবি, তিস্তা চুক্তি, যেটি খসড়া হয়ে আছে মনমোহন সিং এর সময় থেকে, সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে আটকে ছিল। আমি অনেকের সাথে কথা বলেছি, আপনার পর্যায়ে যারা আছেন, সিনিয়র সাংবাদিক যারা আছেন, তারা তাদের মতো করে বলেছেন। আপনার কি মনে হয় যে আসলে এইবার তিস্তা চুক্তিটা হওয়া সম্ভব? যেহেতু ভারতের কেন্দ্রীয় সরকার সবসময় বলে এসেছে যে এটি পশ্চিমবঙ্গের উপর নির্ভর করছে, এখন কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে দুই জায়গাতেই বিজেপি সরকার। এবং একই সঙ্গে প্রশ্ন রাখতে চাই যে গঙ্গার পানি বন্টন চুক্তিটাও নবায়ন হওয়ার কথা আলোচনা চলছে, এই দুটির ভবিষ্যৎ কি? এখানে প্রথমে আমি দুটি কথা বলি যে মানে আমি চাই বাংলাদেশ তাদের ন্যায্য হিস্সা এবং উপযুক্ত পরিমাণে জল পাক। এটা আমি ব্যক্তিগতভাবে চাই, একটি প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে আমি চাই। আমি সবসময় সর্বদাই বাংলাদেশের মঙ্গল চাই। কিন্তু এখানে আমি ব্যক্তি, আমার চাওয়া, আর ভারত সরকার ভারত রাষ্ট্রের চাওয়া, বা বা একজন মুখ্যমন্ত্রীর চাওয়া বা একজন প্রধানমন্ত্রীর চাওয়া, দুটোর মধ্যে বিরাট বড় ফারাক আছে। আমি ভারত সরকার কি করবে আমি তো বলতে পারবো না, কিন্তু আমি কতগুলো, এই যেমন আওয়ামী লীগ বিষয়ে আপনাকে বললাম, এরকম ভাবে আমি কিছু বাস্তব পরিস্থিতি আপনার সামনে ব্যাখ্যা করতে পারি। অনেকে এটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তিস্তা চুক্তি হয়নি, এটা একদম খাঁটি কথা। সেটা 2012 সালের, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি সেই চুক্তিটি করেননি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জায়গাটা ছিল যে আমি মুখ্যমন্ত্রী, আমাকে না জানিয়ে আমার রাজ্যের বহমান একটি নদীর জলের ব্যাপারে বিদেশের সঙ্গে চুক্তি হচ্ছে। তো
পরবর্তীকালে উনি এই চুক্তিটা করা উচিত কিনা তাই নিয়ে উনি কমিশন করেছিলেন যে জল কতটা কি আছে, কিন্তু সেগুলো কোনোটাই এগোয়নি। তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এর 2 বছরের মাথায় কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন বিজেপির। এই তারপরে এই যে 14 বছর কেটে গেল, আজকে 2026, কেন্দ্রীয় সরকার কিন্তু কখনো পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চাপ দেয়নি যে তিস্তা জলের ব্যাপারে আপনি সায় দিন। কেন দেয়নি? দেয়নি তার একটা বড় কারণ আমার যেটা মনে হয়, এবারও আমি আবারও বলবো যে আমার যা মনে হচ্ছে একজন সাংবাদিক হিসেবে কিছু উপলব্ধিতে আমি বলছি, উত্তরবঙ্গ অর্থাৎ তিস্তা নদী, আপনাদের যেমন উত্তরবঙ্গে প্রবাহিত, আমাদেরও উত্তরবঙ্গের নদী, ওটা হচ্ছে প্রধান নদী তিস্তা। দক্ষিণবঙ্গের প্রধান নদীর নাম হচ্ছে গঙ্গা। তিস্তা নদীতে জলের প্রবাহ অত্যন্ত কম, তার কারণ এটা পর্বত থেকে, হিমালয় থেকে যখন নেমেছে সিকিম রাজ্যের মধ্য দিয়ে এসে, সেখানে অনেক জলবিদ্যুৎ কেন্দ্র এই নদীর উপরে করা হয়েছে, যেখানে প্রচুর জলাধারে জল আটকে রাখা হয়, ফলে জলপ্রবাহ কম। পশ্চিমবঙ্গের কৃষকরাও কিন্তু পর্যাপ্ত জল এটা থেকে পান না, যেমন বাংলাদেশের পায় না, আমাদের এখানেও পায় না। এখন বিজেপি কেন তারপরেও, মনমোহন সিং রাজি হয়েছিলেন, নরেন্দ্র মোদী কেন রাজি হননি? আবারও আমি বলি, আমার কাছে নির্দিষ্ট কারণ জানা নেই। বাস্তব পরিস্থিতি যেটা মনে হয়, বিজেপির রাজনৈতিক ভিত্তিভূমি বা সমর্থনের ভিত্তিভূমি, একটা বড় ভূমি হচ্ছে উত্তরবঙ্গ। তারা 2021 সালে যে 77টি আসন পেয়েছিল, তার একটা বড় অংশ তারা পেয়েছিল উত্তরবঙ্গে। তাদের এমপিরা অনেকেই উত্তরবঙ্গ থেকে জয়ী হয়েছিলেন, এবং উত্তরবঙ্গে এবারও তারা বিপুল জয় হাসিল করেছে। এবং উত্তরবঙ্গের মানুষের একটা বঞ্চনার অভিযোগ আছে যে আমরা বঞ্চিত দক্ষিণবঙ্গের দ্বারা। স্বভাবতই বিজেপি নেতৃত্ব কখনো এই জল চুক্তির ব্যাপারে আগ্রহ খুব বেশি অগ্রসর হয়নি। ফলে মমতা ব্যানার্জির আপত্তিটা 2012 সালে, যদি 2014-15 থেকে 2024-26-এও তিনি আপত্তি করতেন, তাহলে সেটা শুধুমাত্র তার দায়ও হতো। আমার মনে হয় যে এখানে অন্য রাজনৈতিক সমীকরণও আছে, যে কারণে এই জল দেওয়া হয়নি, এটা নিয়ে আর কোনো অগ্রগতি হয়নি। এইটা 1 নম্বর। তো এখন শুভেন্দু অধিকারী তিনি তো এই বাস্তবতাকে এড়িয়ে কতটা এগোতে পারবেন এটা আমার জানা নেই, আমি তো তার হয়ে কথা বলতে পারবো না। কিন্তু আমি বাস্তব পরিস্থিতিটা আপনাকে বললাম যে এই জল দেওয়ার ক্ষেত্রে আবার উত্তরবঙ্গের মানুষের মধ্যে যে বঞ্চনার অভিযোগ আছে, যে আমরা বঞ্চিত, কারণ সেখানকার লোকেরা কিন্তু জল দেওয়ার ব্যাপারে তীব্র আপত্তি করেছিলেন। মানে এটা ব্যক্তি মমতা ব্যানার্জির আপত্তি শুধু নয়, উত্তরবঙ্গের মানুষেরও আপত্তি ছিল। অনেক মানে প্রতিবাদ মিটিং মিছিল হয়েছে। আমি যদি ছোট করে একটু প্রশ্ন করি, তাহলে এর আগে নরেন্দ্র মোদী যতবার বলার সুযোগ পেয়েছেন যে পশ্চিমবঙ্গের কারণে এই চুক্তি করা যাচ্ছে না বা আমরা তো রাজি কিন্তু সম্ভব হচ্ছে না, এখন তো আর সেটি বলার স্কোপ থাকছে না, যেহেতু পশ্চিমবঙ্গেও বিজেপি বিজেপি সরকার গঠন করেছে। সেই জায়গা থেকে ভারতের বক্তব্য পরবর্তী কি হতে পারে? আপনি আমার যদি 30 আমার সেকেন্ড দেন, আমার আমি আমি জি। সংক্ষেপে বলি, নরেন্দ্র মোদী কখনো এই কথা বলেছেন বলে আমার জানা নেই। 25টা কাটলো। বাই দ্যাট টাইম আই ওয়াজ অ্যাবসলিউটলি সার্টেন যে এটা একটা রেজিম চেঞ্জেরই মানে স্টোরি। আর সেটা আমরা নানান ভাবে অনেক ধরনের ভেরি ব্রড ইন্ডিকেশনস পেয়েছিলাম, যেভাবে মার্কিনী দুটো সংস্থা যারা ওই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি নিয়ে আন্ডারে কাজ করে, তারা আইআরআই আর এনডিআই যেভাবে এই ব্যাপারটাকে অ্যাপ্রোচ করেছিল বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সটাকে। আর এটা নিয়ে ইট হ্যাজ বিন রিটেন acres of newsprint have gone into on the story. তো ওই মানে তো এটা ক্রমশ মানে ইট বিকেম অলমোস্ট a truth almost যে এটা হয়েছে, বাট উই নিডেড টু নো যে হাউ ওয়াজ ইট অপারেশনালাইজড। একটা কজাল মেকানিজম থাকে তো বিটুইন এ অ্যান্ড বি, এ কজেস বি, কিন্তু হাউ ডাজ এ কজ বি? তো এই জিনিসটাকে জানার জন্য আমরা সেটারও টের পাচ্ছিলাম, বাট উই ওয়ার অনেকগুলো মিসিং লিঙ্কস ছিল। আর বিকজ আমি দিল্লিতে, অনেক সময় সোর্সেসরা ফোনে এইসব জিনিস বলতে চায় না, বা সোর্সেসদের অব্দি পৌঁছানোটা ডিফিকাল্ট হয়ে যায়, কাগজপত্র পেতে ডিফিকাল্ট হয়ে যায়, এভিডেন্স পেতে ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য যখন জার্নালিস্ট এনায়েত কবির, সিনিয়র জার্নালিস্ট, উনি যখন ওনার সঙ্গে যখন এই ম্যাটারটা ডিসকাস করা হলো, হি অলসো গট ইন্টারেস্টেড বিকজ হি অলসো ওয়ান্টেড আনসার্স টু কোয়েশ্চেনস, উনিও কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলেন। তো তারপরে যখন আমরা এটাকে নিয়ে বেশ ব্রেন স্টর্ম করলাম, অলমোস্ট 2.5 মাস ধরে শুধু ব্রেন স্টর্মই করেছি আর কি।
তারপরে উই ডিসাইডেড যে যখন এই কয়েকটা নোডাল পয়েন্টস গুলো আমরা ফোকাস করতে শুরু করলাম, তখন ইট বিকেম ক্লিয়ার যে হাউ দিস মাইট হ্যাভ হ্যাপেন্ড। আপনার কাছ থেকে যদি এখন এটা আমরা একটু ক্লিয়ার হতে চাই যে আপনারা মানে কি পেলেন, একদম মানে সামারি করে যদি সেই জায়গাটায় চলে আসি, যে আপনারা কি পেলেন, কারা কারা বা কোন কোন পক্ষ এর সাথে জড়িত বলে আপনাদের ফাইন্ডিংস? তো কজাল মেকানিজমটা হচ্ছে মানে যেভাবে আমরা পেয়েছি তার মধ্যে এখনো অনেক কাজ বাকি আছে আমার মনে হয়। আর সেই কজাল মেকানিজমটা হচ্ছে ক্লিয়ারলি একটা প্রক্রিয়া শুরু হয়েছিল লং বিফোর 2024। মানে আমি প্লেস করি 2021 এর এন্ডের দিকে, সেখান থেকে প্রক্রিয়াটা শুরু হয়। আর কজাল মেকানিজমটা আমরা যদি অ্যারো দিয়ে বোঝাই তাহলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত অ্যান্ড বাংলাদেশ আর্মি। তো দিস নিডস টু বি কেপ্ট ইন মাইন্ড ভেরি ভেরি ক্লিয়ারলি, যে এই জিনিসটা ঘটে কিভাবে, আর হু আর দ্য পিপল যারা ফর ডিফারেন্ট রিজনস এই জিনিসটাকে হতে দিয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশে বাংলাদেশ যেটা- আর্মি, মানে এটা কেন বললেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ আর্মি, এটা কি Okay. বোঝালেন? এটাতে বোঝালাম যে এই তিনজনের এই দুটো স্টেট অ্যাক্টর্স এর মাধ্যমে, দুটো স্টেটের মাধ্যমে এই পট পরিবর্তন বলেন বা রেজিম চেঞ্জ বলেন, সেটা ঘটিয়েছে হচ্ছে আর্মি। স্টুডেন্টসরা ছিল একটা ভেরি ভেরি স্মল পার্ট। তাদের শুধু ওই ইনিশিয়াল ডেজ গুলো আর কি, যে ডেজ লিডিং আপ টু দি রেজিম চেঞ্জ অফ 5th August 2024, সেই জায়গাটার ইমিডিয়েট কজ হিসেবে দেখানো। বাট এটার প্রক্রিয়া আমি বললাম বেশ অনেকদিন ধরে হচ্ছে। আমি পার্সোনালি আই ফার্স্ট গট দি ইন্ডিকেশন যখন আমি এটা নিয়ে লিখেছিলাম 2024-এ, যখন আমি একটা ডকুমেন্ট হাতে পেয়েছিলাম, সেটাতে দেখানো যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে যে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যানশিপ থেকে মোহাম্মদ ইউনুস কবে পদত্যাগ করলেন, সেই ডেটটা হচ্ছে 7th March 2023। এই অর্ডারটা ওদের অফিস থেকেই বার করা হয়েছিল, আর ওনার জায়গায় উনি স্টেপ ডাউন করার পরে 3জন কো চেয়ারপারসনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো আর ওই কো চেয়ারপারসনের মধ্যে একজন ছিলেন যে ভদ্রমহিলা, যিনি হেলথ অ্যাডভাইজার হয়েছিলেন পরে, নূরজাহান বেগম। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন, ফার্স্ট ডকুমেন্ট। আর আমি যদি বলতে পারি যে আমার হাতে ফার্স্ট ইনিশিয়াল ডকুমেন্ট অফ দিস চেঞ্জ, ওয়াই ওয়াজ দিস হ্যাপেনিং, সেটা আমরা প্রসপেক্টিভলি জেনেছি। রেট্রোস্পেক্টিভলি জানলে তো ভালোই হতো, প্রসপেক্টিভলি জেনেছি, আগে গিয়ে পেছনের দিকে দেখেছি। তো এই জিনিসটা তখন জানা হয়েছিল 2024-এ, আর আমি তখন স্টোরিও করেছিলাম এটা নিয়ে। হাউএভার অনেকগুলো মিসিং এলিমেন্টস ছিল, যে এত বড় ঘটনা ঘটে গেল। ইন্ডিয়া হচ্ছে এই জিওপলিটিক্যাল এরিয়াতে একটি বড় স্টেক হোল্ডার, সেখানে ইন্ডিয়ার লোকজনের নাকের তলায় এই ঘটনাটা ঘটছে আর তারা টের পাচ্ছে না, দ্যাট ওয়াজ বিয়ন্ড ক্রেডিবিলিটি আর কি। তো সেই জন্য আমরা সেটাকে চেষ্টা করলাম যে এই জায়গাটার উপরে ফোকাসটা কিভাবে করা যেতে পারে, যেটা আমরা বুঝলাম আর কি। আমি এখনো বলছি কিন্তু স্টোরির মধ্যে মানে অনেকগুলো নাটস এন্ড বোল্টস আছে যেগুলো আরো ভালোভাবে আমাদের জানতে হবে। বাট ব্রডলি স্পিকিং যেটা এস্টাবলিশ করা গেছে হলো যে এই কজাল মেকানিজমটার জন্যই কিন্তু আর্মি ওয়াজ অ্যাক্টিভেটেড। আমি সবসময় একটু মানে সাংবাদিকরা অনেক সময় ব্যাকা ভাবে, আমরা ব্যাকা ভাবে ভাবি আর কি। তো সেটা আমরা দেখলাম যে ইন্ডিয়ার সাইলেন্স ওয়াজ ভেরি মিস্টিরিয়াস, স্পেশালি 2023-এ যখন শেখ হাসিনার উপরে ট্রিমেন্ডাস চাপ আসতে শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে। আমরা দেখতাম পিটার হাস, ডোনাল্ড লু, তারপরে অন্যান্য স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা যাওয়া করা, কি ধরনের চাপ ফেস করতে হয়েছিল। তখন ফরেন সেক্রেটারি ছিলেন মিস্টার মোমেন, মাসুদ বিন মোমেন ছিলেন ফরেন সেক্রেটারি ছিলেন, ওনাকে কিভাবে চাপগুলো ফেস করতে হয়েছিল। তো আর সেটা আমরা দেখলাম 2023-এ নভেম্বর মাসে একটা মিটিং হয়েছিল দিল্লিতে কল 2+2, যেখানে অ্যান্টনি ব্লিংকেন এসেছিলেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি এসেছিলেন, আর ভারতের তরফ থেকে ছিলেন হচ্ছে মিস্টার এস জয়শঙ্কর আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। আমার মনে হয় দ্যাট ওয়াজ প্রিসাইসলি দ্য পয়েন্ট where the Indian involvement began আর কি। Although we do not have মানে যেটাকে আমরা বলি না যে ইনকন্ট্রোভার্টিবল প্রুফ
জি, অফ ইনভলভমেন্ট চন্দননন্দী সেটা, খুবই বাট চাঞ্চল্যকর ফাইনাল তথ্য, খুবই চাঞ্চল্যকর তথ্য আপনি বলছেন যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে, কারণ আমরা এতদিন থেকে শুনেছি মার্কিন ইনভলভমেন্টের কথা শুনেছি, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে পরে মানে পতনের আগে পরে বিভিন্ন সময় মার্কিন ইনভলভমেন্টের কথা বলেছেন, কিন্তু ইন্ডিয়ার ইনভলভমেন্টের কথা আমরা এখন শুনছি। কিন্তু কেন ইন্ডিয়া এরকম একটা রেজিম চেঞ্জ এর বিষয়ে গেল, যদি মানে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া দুপক্ষই থাকে? 24-এর ইলেকশনটাই তো না হতে দিতে পারতো, মানে সেখানেই তো আমরা দেখেছি ইন্ডিয়া একরকমের সমর্থন দিয়ে বরং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার যে প্রক্রিয়াটা হয়েছে সেখানে ইন্ডিয়া সমর্থন দিয়েছে। হ্যাঁ, বাট ওখানে কিন্তু সবার মানে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। হ্যাঁ। আমাদের সবার দর্শকদের সবার মনে আছে, থাকা উচিত যে ওটাকেই একটা বিরাট প্রেসার পয়েন্ট হিসেবে তৈরি করা হয়েছিল। তারপরে বিএনপি সেই ইলেকশনে পার্টিসিপেট করলো না, যোগ দিল না, অ্যান্ড উই নো দি মার্কি ইলেকশন আর তার একটা কোয়েশ্চেনেবল আউটকাম। তো আর তার সঙ্গে আমার মনে হয় ওই সময়টা, না মনে হয় কেন, দ্যাট ইজ প্রিসাইসলি দ্য রিজন ওয়াই বোথ দ্য আমেরিকানস অ্যান্ড দ্য ইন্ডিয়ানস ওয়েন্ট অন টু ওয়ান সাইড। আর সেটা হলো দ্য চাইনা ফ্যাক্টর। আর ওই সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার একটা চায়নার ভিজিট হয়েছিল, যে দ্যাট এন্ডেড ইন এ ফিয়াস্কো। ওনাকে একদিন আগে বেজিং থেকে ফেরত চলে আসতে হয়েছিল, বিকজ দ্য চাইনিজ যেই প্রেশারটা ওনার উপরে এসেছিল চায়নাতে, শি কুড নট উইথস্ট্যান্ড দ্যাট প্রেশার, এন্ড দ্য চাইনিজ ফাউন্ড হার টু বি আনরিলায়েবল এট দ্যাট পয়েন্ট ইন টাইম। তো যেটাকে আমরা বলি না যে মানে ধবিকা কুত্তা না ঘাটকা না ঘাটকা, সেই যে অবস্থাটা হয়ে গিয়েছিল। তো শি ফাউন্ড হারসেলফ কমপ্লিটলি বক্সড ইন ওখানে। আর তারপরেই কিন্তু ভারতবর্ষে সফর হলো ওনার, আর তখনও উনি জানতেন না এটা হতে যাচ্ছে। আর দিস ওয়াজ জুন 2024। আর ঠিক তার এক মাস পরেই কিন্তু দি এন্টায়ার প্রসেস অ্যাট দ্য ডোমেস্টিক লেভেল বিগ্যান। আর সেই ডোমেস্টিক লেভেলে আমরা দেখলাম একটা স্টুডেন্টস মুভমেন্ট হলো, বেসড অন দ্য কোটা রিজার্ভেশনের ওপরে আর কি। ওটা হলো মানে দ্যাট ওয়াজ জাস্ট এ ফাসাড আর কি। সেই ফাসাডটা না হলে আমার মনে হয় এই স্টুডেন্টস মুভমেন্টটা করানো যেত না। আর তার পেছনেই কিন্তু নানান ধরনের লেয়ার্ড লেভেল অফ কনস্পিরেসি ছিল উইদিন বাংলাদেশ। মানে সুশীল সমাজ ছিল, এনজিও ছিল, স্টুডেন্টসরা তো ছিলই, তারপরে একাডেমিক্সরা ইনভলভ ছিল। সো উই নো দ্যাট এদের যে ইনভলভমেন্টটা সেটাই আমরা কিন্তু সামনাসামনি দেখলাম, বাট তার নিচে যে ফোর্সেস গুলো প্লে করলো আর কি, আর যেভাবে এনায়েত কবির যেভাবে ব্যাপারটাকে ডিটেইলড ভাবে এক্সপোজ করেছিলেন অ্যাবাউট হাউ দি আর্মি অলসো গট ইনভলভ। মানে ওনার বক্তব্য হচ্ছে সুনির্দিষ্টভাবে আর্মির ইনভলভমেন্ট আপনার কাছে জানতে চাই, কিন্তু আমার ওই প্রশ্নটা আমি আরেকটু চাই যে মানে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই যদি চাইতো 24-এর নির্বাচনটাকেই তো মানে তারা যদি সমর্থন না দিত, বাংলাদেশে তো নির্বাচনের যেখানে কোনো দলই মোটামুটি অংশগ্রহণ করছে না, বলা হচ্ছিল আমি নির্বাচন, আওয়ামী লীগ আর জাতীয় পার্টির একটা দেখানো নির্বাচন হচ্ছিল, তখন তো ভারত এবং যুক্তরাষ্ট্র বিশেষত যদি ভারত সমর্থন না দিত, তাহলে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছিলই না, তাহলে তো নির্বাচনটাকে একরকমের ঠেকানো যেত বা অংশগ্রহণমূলক করবার একটা প্রক্রিয়া শুরু করা যেত। কিন্তু তখন সেটা না করে আমার মনে হয় যে মানে টু মাচ ওয়াটার হ্যাড অলরেডি ফ্লোন। হ্যাঁ, আর ওখানে বিএনপি কোনোভাবে ইলেকশনে যাচ্ছে না, এন্ড শি হ্যাড বিকাম অ্যাডামেন্ট, শেখ হাসিনা হ্যাড বিকাম অ্যাডামেন্ট, এক্সট্রিমলি অ্যাডামেন্ট যে সেটা উনি করিয়েই ছাড়বেন। আমার মনে হয় অনেক কিছু কিন্তু বিপরীতে ঘটতে শুরু করেছিল, যেটা ভারত হয়তো ভেবেছিল যে অ্যাভয়েড করা যেতে পারে। আমি কিন্তু বললাম যে নভেম্বর 2023-তে 2+2 মিটিং এর পরেই কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন করা হয়েছিল ফরেন সেক্রেটারি তখন ছিলেন বিনয় কোয়াত্রা, ওনাকে বাংলাদেশের ইলেকশনের উপরে প্রশ্ন করা হয়, আর তখন উনি একটা ভেরি অড রেসপন্স দেন, যে সেটা হলো যে ইলেকশনস আর এন ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ। হ্যাঁ, আমাদের যে মানে ঠিক আছে, ডিপ্লোম্যাটিক্যালি কেউ এটা বলবে না যে উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ, বাট অফ কোর্স উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ ফ্রম এ সিকিউরিটি পার্সপেক্টিভ, ফ্রম এ জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ। তো সেই জায়গাটা তখন যখন মানে she had crossed the Rubicon, so to say, as far as China is concerned. She had gone far too deep into that. আর আমার মনে হয় তখনই বোধহয় the urgency was there in order to accelerate the process of removing her. আর সেটাতে যেই রোলটা প্লে করেছিল আর্মি,
সেই এনায়েত ভাই এটা কিন্তু ওনার বক্তব্যে উনি অন্যান্য জায়গায় বলেছেন, আমার সঙ্গে ডিসকাশনের সময়ও কথা হয়েছে। আর সেটা হলো যে বাংলাদেশের মধ্যে যেই রোলটা আর্মি হিস্টোরিক্যালি প্লে করেছে, at very critical moments কিন্তু army has got deeply involved in politics, but this was something more. This was more than politics, because the army had taken part in almost a geopolitical decision যে যেই government setup is going to prove inimical to the interests of the US and also to the Indians, সেটার কিন্তু লাইফ আর বেশি দিন প্রলং করা যাচ্ছিল না আমার মনে হয়। and and therefore কেন ইউএস এবং ইন্ডিয়ার ইন্টারেস্টের বিপরীতে হয়ে যাচ্ছিল? কেন কেন মানে কি হচ্ছিল যেটা ইউএস because she had মানে যেভাবে উনি টুয়ার্ডস চায়না ঘেঁষতে শুরু করেছিলেন, right? So that was the whole idea. সেটা কিন্তু আমরা এখন অব্দিও দেখে যাচ্ছি in some form or the other, in many ways. Mr. Khalilur Rahmaনের acceptance as Bangladesh's foreign minister on মানে এই যে টেকনোক্র্যাট কোটাতে ওনার যে ট্রাভেল গুলো হচ্ছে, উনি যে দিল্লি এলেন, it is a continuation. It's almost an epilogue to the book, যদি আমরা সেভাবে বলতে চাই আর কি। জি, তাহলে এইখানে একটু সামারি করি যে যেটি এতদিন পর্যন্ত মনে হয়েছে, বা তখন নির্বাচনের আগেও 24-এর নির্বাচনের আগেও আমরা ওবায়দুল কাদেরের কাছে শুনেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, তলে তলে সব ঠিক হয়ে গেছে। আসলে তলে তলে সব ঠিক হচ্ছিল না তাদের জন্য, বরং ভারতকে দেখা যাচ্ছিল সমর্থন বা ব্যাক করছে, যেটা আসলে মনে হচ্ছিল আসলে ভারত ঠিক সেই ভূমিকায় ছিল না। ভারত বরং যুক্তরাষ্ট্রের সাথে একটা এই রেজিম চেঞ্জ অপারেশনের একটা পরিকল্পনা ভেতরে। এই যে ভারতের যে কমপ্লিট সাইলেন্স যখন এই পতন হলো, isn't that an indication যে something is very very amiss? এত বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশের ওপরে, এত মানে একটা ডেমোক্রেটিক, একটা মোটামুটি ডেমোক্রেটিক জায়গাতে যে এসছিল, ঠিক আছে, অনেক ভুল করেছে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি 2014 থেকে আমরা দেখে আসছি সেটা। তো বাট পলিটিক্যাল, জিওপলিটিক্যাল বা ইন্ডিয়ান ইন্টারেস্টটা সার্ভ করছিল হয়তো, বাট ইট ওয়াজ নট সার্ভিং দ্য আমেরিকান ইন্টারেস্ট। তো সেখানে ইন্ডিয়াকে যদি সঙ্গে না নিত, তাহলে কিন্তু এই জিনিসটা হওয়া মুশকিল ছিল। উই মেনটেইনড হোয়াট ওয়াজ কল্ড আ স্ট্র্যাটেজিক সাইলেন্স। আপনাদের ফাইন্ডিংসটা মোটামুটি স্পষ্ট। এবারে যদি আসি একটু সেনাবাহিনী, আপনি বলছেন তারা কিভাবে ইনভলভ হলো, এবং আমি ওই মানে প্রতিবেদনটা মনে হয় এভাবে বুঝতে পারছিলাম এনায়েত কবিরের প্রতিবেদনটা থেকে, যে আসলে 3 বাহিনীরই একটা বা এক ধরনের সংশ্লিষ্টতার জায়গা আছে। কিভাবে হলো আসলে সেনাবাহিনী বা 3 বাহিনীর সংশ্লিষ্টতা, কি করলো তারা, কখন থেকে সংশ্লিষ্ট হলো? আমার মনে হয় যে এই ডিসিশনটা কিন্তু এই যে টু সুইচ সাইডস আর কি, সো টু সে, টু অ্যাবান্ডন দি গভর্নমেন্ট ইন পাওয়ার অ্যান্ড প্লে অ্যান অ্যাক্টিভ রোল এই গভর্নমেন্টটাকে থেকে সাপোর্ট সরিয়ে নেওয়াতে, সেটা কিন্তু ওই লাস্ট 5 days অফ অগস্টে ঘটেছে আর কি। তো যেভাবে এনায়েত ভাই এই জিনিসটার বর্ণনা দিয়েছেন আর কি, যে কারা কারা ইনভলভ ছিল, কোন অফিসার্স ইনভলভ ছিল এই প্রেশারটাকে ইনক্রিজ করানোর জন্য, আর এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড অন দ্য 4th of August। লাস্ট মোমেন্টে গিয়ে 4th of August লেট ইন দ্য নাইট উনি ডিসক্রাইব করে বলেছেন যে টেলিকনের মাধ্যমে কিন্তু অনেকগুলো টপ জেনারেলসরা এই ডিসিশনটা নিয়ে ফেলেছিল। আর 5th of August কিন্তু এন্টায়ার ডে ওয়াকারুজ্জামান কিন্তু গণভবনে যাননি। গণভবনে শুধু 2 জন অফিসার ছিল সিনিয়র, একজন ছিলেন SSF এর যে চিফ মিস্টার মেজর জেনারেল নাজমুল হাসান, আর ছিলেন শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমদ, তাছাড়া আরেকজন ব্রিগেডিয়ার ছিলেন। হাউএভার ওই দিন 5 তারিখে কিন্তু একটা কিছু ইম্পর্টেন্ট আওয়ামী লীগ নেতারা এসেছিলেন ওখানে, তাদের নিয়ে কিন্তু হয়তো একটা বৈঠকও হয়েছিল ওখানে। বাট আই থিঙ্ক বাই দ্যাট টাইম the army had completely removed itself from মানে to provide any kind of bulwark against what was coming আর কি। তো সেটা উনি যেটা বর্ণনা দিয়েছেন, দ্যাটস ফ্যাসিনেটিং, যে ওনাকে কিভাবে হেলিকপ্টারে তোলা হলো, মানে কারা কারা ছিলেন ওই মুহূর্তে যখন ওনাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হলো, বা ওই পয়েন্টে নিয়ে যাওয়া হলো যেখান থেকে হেলিকপ্টারটা
এয়ারবেস অব্দি গেল, যেখান থেকে উনি C-130 করে ভারতে এলেন। তো আমার মনে হয় যে আর্মি যেটা অ্যাচিভ করতে পেরেছে আর কি, সেটা হলো যে এটা রিলেটিভলি ব্লাডলেস অগস্ট 5 হয়েছিল আর কি, নইলে কিন্তু অনেক ধরনের অঘটন সেখানে ঘটতে পারতোই। আর আরেকটা জিনিস যেটা আমি বুঝি, অনেকেই বোঝেন হয়তো, বাংলাদেশে অনেকেই বোঝেন, সেটা হলো যে এটার একটা ডিনায়াল ছিল অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন, অ্যাজ ফার অ্যাজ দ্য ইউএস ইজ কনসার্ন। ডিনায়াবিলিটিটা ছিল বিকজ দের ওয়াজ নো স্মোকিং গান এভিডেন্স, এখনো নেই। আর সেটাই হলো ডিনায়াবিলিটি। একটা অপারেশনের মেইন ফান্ডামেন্টাল হচ্ছে ডিনায়াবিলিটি। তো সেই ডিনায়াবিলিটিটা তো আমরা রিড করতে পারছি, আমরা হয়তো দেখতে পারছি না, বাট উই আর বিং এবল টু রিড দোজ সাইন্স, উই আর এবল টু সি দ্য স্মোক কামিং আউট অফ দ্য গান, কিন্তু আমরা দেখিনি যে বুলেটটা ফায়ার করা হলো, রাইট? সো টু সে। তো তো সেই যে দুজন সামরিক কর্মকর্তা, দুজনেই মেজর জেনারেল, কবির আহমেদ এন্ড মেজর জেনারেল নাজমুল হাসান, ওনাদের কি রোল ছিল এই মুহূর্তে? ওনারা হেলিকপ্টারে করে এয়ারফিল্ডে গেলেন, এয়ারফিল্ড থেকে কি ওনারা ওই যে C-130 এয়ারক্রাফটেও কি ওনারা ইন্ডিয়া এসেছিলেন, আবার বাংলাদেশে ফেরত গেলেন? আই থিঙ্ক এই জিনিসগুলো অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলে, যে সেফ প্যাসেজ দেওয়া হলো, বাট নাও এই সেফ প্যাসেজটা এক ধরনের বন্দী হয়ে যাওয়ার মতন অলসো, বিকজ her hands are tied. She is with a bunch of other Awami League leaders, many of যাদের বিরুদ্ধে অনেক ধরনের allegations আছে, right? So this is not the Awami League that she can marshal together and go back to Bangladesh. আচ্ছা, তো আপনি বলছিলেন যে এই এটা যে হলো আটকা পড়ে যাওয়া। হ্যাঁ, আপনি এই যে আটকা পড়ে গেল, কিন্তু আপনি বলছিলেন যে 5ই আগস্টে তাকে যে ভারতে একটা সেফলি তাকে নিয়ে যাওয়া হলো, এর মাধ্যমে একটা মানে রক্তপাত অনেকখানি বন্ধ করা গেল। ভারত এবং আমেরিকার পরিকল্পনার অংশে কি আসলে রক্তপাতটা ছিল, মানে শেখ হাসিনাকে হত্যা করা? না, আমার মনে হয় সেটা ছিল না। আমার মনে হয় যে the whole idea was to remove the problem rather than put an end to the problem. রাইট? মানে মানে একটা এত বড় ঘটনা ঘটবে আর রক্তপাত হলে ইন্ডিয়ার আনসারেবল যে ব্যাপারটা, সেটা তো আরো বেশি বেড়ে যায়, তাই না? যে হাউ কুড ইন্ডিয়া ইভেন অ্যালাউ দ্য ব্লাডশেড, সেটা তো সেটা দ্যাট টু অফ আ হেড অফ গভর্নমেন্ট আর কি। হ্যাঁ, তো আই থিঙ্ক এই জন্যই কিন্তু এটাকে অ্যাভয়েড করাটা জরুরি ছিল। তাহলেই কিন্তু আরো ভালোভাবে ডিনায়াবিলিটিটা কিন্তু বাইট করে, ডিনায়াবিলিটি আরো ভালোভাবে বাইট করে দ্য মোমেন্ট ইউ সেভ দ্য লাইফ অফ আ পারসন। ইউ আর সেভিং দ্য লাইফ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইউ আর হোল্ডিং হার ব্যাক এজ ওয়েল। তো এটার মানে কি? এটার মানে যেটা আমরা বুঝি, মানে অনেকেই বোঝে, সেটা হলো -2 এর -1 হয়ে গেল আর কি। আচ্ছা, -2 কথা আসছে, আবার -2 এ -1 হয়ে গেল। মানে আর বেগম জিয়া তো আসলে বৃদ্ধ অবস্থায় ছিলেন, তিনি মারা গেলেন, মানে -2 কমপ্লিট হয়ে গেল। তাহলে যেই ফর্মুলাটা ছিল সেটা কি কমপ্লিট হয়ে গেল? না, আমি এখনো বলবো না -2 কমপ্লিট হলো। আমি তো বলছি না বেগম খালেদা জিয়া মানে -1 প্লাস, আমি তো বলছি যে -2 ইজ নাও ইন অপারেশন ইটসেলফ। আচ্ছা, কিভাবে? মানে আমরা তো তারেক রহমানকে দেখছি পাওয়ারে আছেন, বাট ইজ তারেক রহমান প্রুভিং টু বি অ্যান ইফেক্টিভ প্রাইম মিনিস্টার? লটস অফ কোয়েশ্চেনস। কেন কিনা গ্রাউন্ড লেভেল থেকে যে ধরনের ইনফরমেশন আসছে, দ্য লস অফ কন্ট্রোল বা লস অফ সাম সেন্স অফ, মানে আমি বলবো লস বলবো না, বাট টু অ্যাকচুয়ালি হ্যাভ এ গ্রিপ ওভার গভর্নমেন্ট, সেটা তো আমরা দেখছি না। আর সেটা কম্পাউন্ডেড হয়ে যাচ্ছে বিকজ এই জ্বালানির স্কেয়ারসিটির জন্য, রাইট? তো দ্যাট ইজ গোয়িং টু কজ অন্য ধরনের যেগুলোকে আমরা বলি রিপল এফেক্ট উইদিন দ্য ইকোনমি। তো সেগুলোকে কন্ট্রোল করার মতন ক্ষমতা কি এই সরকারের আছে? That is exactly the test that is now on. তাহলে এই প্রশ্ন যে -1 হয়ে গেল, শেখ হাসিনাকে বন্দি করে ফেলা হলো, আর তাহলে কি তারেক রহমানকেও মাইনাস করার একটা প্রক্রিয়া এখনো চলমান? Maybe, we don't know how. আমরা তো সেটা তার কোনো সাইন্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। খালি the only indication is গভর্নমেন্টের যেই ধরনের গভর্নমেন্টের কন্ট্রোল থাকা উচিত ছিল একটা সো কল্ড ইলেকশনের পরে। This was not an inclusive election. However, an election that is reasonably accepted by people in Bangladesh. Nobody really minds Bangladesh without the Awami League at this point in time.
সেই 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 জিনিস নিয়েও হয়তো চর্চা হয়েছে ভারত আর বাংলাদেশের কর্তৃপক্ষের মধ্যে, বাট উই ক্যান ডিসকাস দ্যাট লেটার। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে যে জিনিসগুলো অ্যাচিভ করার মতন জায়গায় জিওপলিটিক্যাল লেভেল থেকে, সেই জায়গাগুলো অবজেক্টিভস গুলো যদি অ্যাচিভ না হয়, তাহলে এনিবডি মাইট বি এক্সপেন্ডেবল। তো উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ যে হাউ whether this government তার কন্ট্রোলটাকে ফেরত আনতে পারে কিনা। সো ফার আমি কোনো এমন কিছু দেখতে পাচ্ছি না। দারুণ প্রমিস ছিল কিন্তু, যে ঠিক আছে একটা মন্দের ভালো আর কি আমরা পাচ্ছি, লেট আস প্রসিড উইথ দিস অ্যারেঞ্জমেন্ট ফর আ ওয়াইল অ্যান্ড সি যে এই বিএনপি সরকার, বিএনপি লেড গভর্নমেন্ট, এই যে কেয়স যে বাংলাদেশের মধ্যে ছিল, the social political chaos, economic downslide, এটাকে কন্ট্রোল করতে পারবে কি পারবে না। তো আই এম সরি। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের আরো ভালোভাবে এইগুলোকে স্টাডি করতে হবে অ্যাজ দ্য উইকস গো বাই, অ্যান্ড উই হ্যাভ টু ওয়াচ যে এই গভর্নমেন্ট কোনোভাবে একটা পরিস্থিতির উপরে কন্ট্রোল আনতে পারে কিনা। বাংলাদেশের মধ্যে কিন্তু এখন যেটা আমি কন্ট্রোল আনতে কথা না বলে পারাটা, বুঝছি, জনাব চন্দন নন্দী, কন্ট্রোল আনতে না পারাটাকে আপনি এই সরকারের অদক্ষতা বা ব্যর্থতা হিসেবে দেখছেন, নাকি আসলে কন্ট্রোলটা অন্য কোথাও, সেখানেও কোনো জিওপলিটিক্স কাজ করছে? কুড বি আমার ওই জন্য সেটা বললাম, উই হ্যাভ টু, আমাদের সেই সায়েন্স গুলোর জন্য ওয়েট করতে হতে হবে, সো দ্যাট আমরা তারপরেই কিন্তু ডিপ ডাইভটা করতে পারবো। স্পষ্ট, মানে আরেকটু প্রমাণ আসবে, তাহলে বোঝা যাবে যে আসলে সেই -2 এখনো চলছে কিনা, প্রক্রিয়াধীন আছে কিনা। আপনার কাছে তাহলে একটু আসি যে সেনাবাহিনীর ভূমিকার কথা। প্রশ্নটা এখানে যে ধরেন সেনাপ্রধান, তিনি একদম শেখ হাসিনার আত্মীয়তার সম্পর্ক আছে, তিনি তার সময় সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন, বা শীর্ষ জেনারেলরা যারা আছেন তারাও আসলে আওয়ামী লীগের আমলেই তারা প্রমোটেড হয়েছেন। তো তারা সেনাবাহিনীর নানান রকম স্বার্থ আওয়ামী লীগ আমলে হচ্ছিল, তাদের নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল, কেন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেল বা আওয়ামী লীগ সরকার পতনের মানে তারা অ্যাক্টিভ রোল প্লে করলো? আমার মনে হয় যে এখানে আমাদের শুধু লোকাল মানে এই রিজিওনাল জিওপলিটিক্স দিয়ে গিয়ে আমাদের একটু বাইরের দিকে যেতে হবে। আমাদের দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রোল কি ছিল। শুধু কি একটা কভার্ট অপারেশনের মাধ্যমে রেজিম চেঞ্জ হয়েছে? না, সেগুলোর অন্যান্য এলিমেন্টও ছিল। আমরা জানি যে যে ধরনের কনকক্টেড রিপোর্টস তৈরি করা হয়েছিল ইউনাইটেড নেশনসে, যেটা ভলকার তুর্কের যে ডিপার্টমেন্ট ছিল তাদের মাধ্যমে যেটা করানো হয়েছিল, আর সেই প্রেশারটা কিন্তু বিল্ড করা হয়েছিল আর্মির ওপরে। পিস কিপিং রোল একটা বড় ফ্যাক্টর ছিল, রাইট, একটা পিস ওটা ছিল। তারপরে তার ফিউচার কি রোলস থাকতে পারে আমরা জানি, দ্য প্রুফ অফ দ্য পাই ইন দ্য ইটিং ইট। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাদের অন্য একটা পয়েন্ট ইয়েতে মানে কনফ্লিক্ট জোনে পাঠাতে পারে আর কি। তো এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং গুলো নিশ্চয়ই পরে ওয়ার্কআউট হয়ে থাকতে পারে যে উই আর গোয়িং টু কন্টিনিউ উইথ ডুইং দিস ইফ ইউ ডু দিস। তো মানে ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইয়ার্স। তো এই প্রিন্সিপালের উপরে যদি কাজটা হয়ে থাকে, দেন ফর ওয়াকারুজ্জামান, for General Waqaruzzaman, this was a much better option rather than having to end up handling another problem within the armed forces, which would have been very difficult for him to resolve যদি এটা ওইদিকে যেত। তো আমার মনে হয় that was the prime mover, আর কনভিন্স করার জন্য there might have been other players আর কি, যে you have to do this because this is no longer a popular government anymore, and জিওপলিটিক্যাল অবজেক্টিভস গুলো মিট করতে পারছে না। সো ডোন্ট কাম ইন দ্য ওয়ে, রাদার ফল ইন লাইন। আচ্ছা, তো যেই স্বার্থে আসলে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার এই রেজিম চেঞ্জ অপারেশন করলো যুক্তরাষ্ট্র এবং ভারতও, সেই স্বার্থটা কি তাদের এখন সিদ্ধি হলো? তারা কি তাদের স্বার্থটা এই সিদ্ধি করতে পারছে? জি, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। সেজন্য আমি একটু আগে বললাম যে জিওপলিটিক্যাল গোলস গুলো কি। এই মুহূর্তে জিওপলিটিক্যাল গোল হচ্ছে চায়নাকে কিভাবে আটকানো। হ্যাঁ, চায়না কিন্তু একটা খুব মোটামুটি ভাবে একটা ইলেকশন কিন্তু মিয়ানমারে দাঁড় করিয়েছে। যে মিলিটারি হুন্টার যে মিলিটারি বস ছিলেন, হ্যাঁ, উনি কিন্তু এখন প্রেসিডেন্ট হয়েছেন মিয়ানমারের, রাইট। একটা তাতে আমরা সেটা হোয়াট ইজ দ্য লেসন, হোয়াট ইজ দ্য জিওপলিটিক্যাল লেসন, সেটা হচ্ছে যে এর পেছনে চাইনিজ ব্যাকিং না থাকলে এই ইলেকশনটা সাকসেসফুলি, মোর অর লেস সাকসেসফুলি করতে পারতো না।
তার থেকে কি বোঝানো যাচ্ছে যে চায়না যে ধরনের পাওয়ার উইল্ড করছে মিয়ানমারের ওপরে সেটা ইজ ভেরি স্ট্রং, আর সেটাই কিন্তু এক ধরনের মেসেজ যাচ্ছে রিজনাল প্লেয়ার্সদের কাছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মানে চাইনিজ ইন্টারেস্ট, চায়না কিন্তু তার ইন্টারেস্ট গুলো মিয়ানমারে খুব স্ট্রংলি প্রোটেক্ট করেছে এবং করবে। সেই জন্য আমরা জানি যে যেই ধরনের হেল্প প্রমিস করা হয়েছিল আরাকান আর্মিকে সেটা কিন্তু এগোয়নি। আমরা এটাও জানি আর দেখতেও পাচ্ছি যে রোহিঙ্গা ইস্যু নিয়ে, হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে যে জিনিসগুলোকে একটু হাওয়া দেওয়া হচ্ছিল সেগুলো কিন্তু থেমে গেছে, সেগুলো কিন্তু আর হচ্ছে না এই মুহূর্তে। হ্যাঁ, নোবডি ইজ টকিং অ্যাবাউট দ্য রোহিঙ্গাস নাও, অলদো রোহিঙ্গাদের খুব ভালোভাবে তাদের ওয়েপন্স তাদের দেওয়া হয়েছিল, ভেরি সফিস্টিকেটেড ওয়েপন্স। এই ওয়েপন্স গুলো কোত্থেকে এসেছিল, কার মাধ্যমে এসেছিল, কিভাবে তাদের কাছে পৌঁছেছিল। তো আমরা যেই রোহিঙ্গাদের যে মিয়ানমারের রাখাইন স্টেটে ঢুকে আরাকান আর্মির সঙ্গে প্রবলেম সৃষ্টি করে যে মারামারিগুলো হচ্ছিল গত সেপ্টেম্বর থেকে, সেটাও কিন্তু থেমে গেছে এই মুহূর্তে, রাইট? এগুলো কিন্তু সব হচ্ছে মিয়ানমারের ইলেকশনের পরে। উই আর সিইং দ্যাট এই ফোর্সেস গুলো আর খুব একটা অ্যাক্টিভ নেই, বাট সেগুলো অ্যাক্টিভ অন্যভাবে হতে পারে, উই ডু নট নো। ওই জন্য বললাম এখনো কিন্তু আমাদের কাছে ওই ধরনের সিগন্যালস বা সাইন্স পাচ্ছি না যাতে কি আমরা বুঝবো যে চায়নার উপরে আবার করে যদি প্রেশার বিল্ড করতে শুরু হয়, সেটা আমরা এখনো পাচ্ছি না। জি, জি, আপনি অবশ্য শুরুতেই বলছিলেন যে আরও কিছু বিষয় মানে দেখার বাকি আছে, সেটি এখনো বলছেন। আমি একটু এটা চাই যে আমি ওই প্রতিবেদনটা পড়ছিলাম, এনায়েত কবিরের প্রতিবেদনের মধ্যে দেখছিলাম যে সরকারের ভেতরেও আসলে কারা কারা জড়িত, তার মধ্যে নাম উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খানের কথা, যে তিনি সরকারের ভেতরকার ইনফরমেশন দিচ্ছিলেন। তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে জানা গেছে কিনা এক, এবং আপনারই একটা প্রতিবেদন এর আগে ছিল যে সেখানে সরকারের 3 জন মন্ত্রীর সংশ্লিষ্টতার কথা আপনি উল্লেখ করেছিলেন। আপনি বলেছিলেন মানে মন্ত্রী পদমর্যাদার সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আসলে তাদের সংশ্লিষ্টতা কিরকম আপনার কাছে মনে হয়েছে? আমার তো মনে হয় স্টিল স্ট্যান্ড বাই দ্যাট স্টোরি। আর যেটা এনায়েত কবির মেনশন করেছেন, হি ইজ আ ভেরি রেসপন্সিবল জার্নালিস্ট। আমরা কিন্তু এই পয়েন্টস গুলো উই হ্যাভ ডিসকাসড ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। সেই জন্য এনায়েত কবির সাহেব লিখে দিলেন উইদাউট এনি বেসিস, আমি সেটা মেনে নেব না কোনোভাবে। অ্যান্ড বিসাইডস অগেইন প্রুফ অফ দ্য পাই ইজ ইন দ্য ইটিং ইট। এই যে এত সো কল্ড আওয়ামী লীগের দোসরদের অ্যারেস্ট করা হলো উইথ অর উইথাউট এভিডেন্স, তাদের জেলে ফেলে দেওয়া হলো, এখনো তারা পড়ে আছে উইথ ট্রায়ালস গোয়িং নোওয়্যার। আর এই ভদ্রলোককে টাচও করা হলো না, উনি কোথায়? ওয়্যার ইজ ইট, রাইট? এদের তো অনেকজনকে তো দে ওয়্যার হান্টেড ডাউন অলসো, তাদের তো ধরা হলো। তারপরে সালমান রহমান কে আর আনিসুল হককে কিভাবে ধরা হলো সেগুলো তো লোকজন জানে, যে the entire thing was a drama that was set up there at that time, ওই যে জলের মধ্যে করে নৌকা করে পালাবার চেষ্টা করছিল, রাইট। তো এগুলো তো হয়েছে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আওয়ামী লীগের মানে ধরেন সালমান এফ রহমান, আমি তো সেটাই বলছি, আমি তো সেটা মানে এখানে কিন্তু মানে অনেক ধরনের যেগুলোকে আমরা বলি সো কল্ড লিটল গেমস ওয়ার গোয়িং অন, যে দোজ হু ওয়ার আনওয়ান্টেড for whatever roles they may have played, সেই জন্য। যেমনি আমি আরেকটা অ্যানালজি দিতে পারি যে 3 জন সেনা অফিসার, 3 জনই মেজর জেনারেল, তারা সাকসেসফুলি পালিয়ে গেল কি করে বাংলাদেশ থেকে, whereas মেজর জেনারেল জিয়াউল হাসান আটকা পড়ে গেল কেন, রাইট? দ্যাটস এ বিগ মিস্ট্রি ফর মি। আর এই যে 3 জন মেজর জেনারেল, তারা আমরা ডিজিএফআই চিফ ছিলেন হামিদুল হক, তারপরে আমাদের এনএসআই এর চিফ ছিলেন অন্তত এপ্রিল মাস অব্দি মেজর জেনারেল টিএম জুবায়ের, আর তারপরে মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ। এরা কি করে সাকসেসফুলি চলে যেতে পারলো, whereas মেজর জেনারেল জিয়াউল হাসান কেন আটকা পড়ে গেলেন? And why is it that the army top brass did not make any attempt to help them get away? তো জিয়াউল হাসান অত্যন্ত একটা সেন্সিটিভ পজিশনে ছিলেন, যেখানে ওনার কাছে he may have been privy to some of these conversations, to some of the conspiracy that might have happened. সেই জন্যই কি ওনাকে আটকানো জায়েজ ভেবেছে আর্মি টপ ব্রাস, আর সেই জন্য কি উনি এখন হি ইজ ইন জুডিশিয়াল কাস্টডি। তো
তো আমার মনে হয় যে ট্রায়ালটা যখন হবে, তো এগুলো হচ্ছে অ্যানালজিস। আর শুধু যে তিনজন পলিটিক্যাল লিডার্সদের কথা বলেছি তা না, দিস সার্কেল কুড বি বিগার। আমাদের ফোকাসটা হয়তো আমরা সেভাবে এখনো করতে পারছি না, কিন্তু যদি এটা ভালো করে আরো ডেপথে গিয়ে এই জিনিসটাকে ইনভেস্টিগেট করা যায়, উই মে কাম অ্যাক্রস আদার ফিফথ কলামনিস্টস অ্যারাউন্ড শেখ হাসিনা। আমি জানি না শেখ হাসিনা হারসেলফ ইজ অ্যাওয়্যার অফ অল দিস অর নট। ফর হার এই প্রবলেমটা, তাকে দলকে সংগঠিত করতে হবে, তাকে দলকে একটা সার্টেন ডাইরেকশন দিতে হবে, দল ব্যান্ড। তো তার মধ্যে ওনার মানে কটা দিক ভাববেন সেটা হলো একটা, মানে she doesn't want to open too many fronts at this point in time, যেটা আমার যেমন হচ্ছে আর কি। জি। তো সো তো এই জিনিসগুলো কিন্তু আরো ডিপলি আওয়ামী লীগের মধ্যে স্টাডি করতে হবে, এবং বাইরে যারা এগুলো নিয়ে ডিল করেন তাদেরও স্টাডি করতে হবে এখন যে এখন তিনি হাউ মাচ ড্যামেজ ওয়াজ কজড টু দি আওয়ামী লীগ। জি, এখন তিনি নিজে জানেন কিনা, আপনি বলছেন যে শেখ হাসিনা জানেন কিনা, শেখ হাসিনাকে ভারত এখন কি জানাচ্ছে বা ভারত এখন কি বলছে সেটি একটু আপনার কাছে জানতে চাই। সেই বিষয়ে আপনার কাছে তথ্য আছে কিনা? কারণ আমরা জেনেছিলাম যে শেখ হাসিনা যখন 5ই আগস্টের পর ভারতে গিয়ে পৌঁছালেন, তখন তার নিরাপত্তা উপদেষ্টা, মানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সাথে সাক্ষাৎ করেছিলেন। পরবর্তীতেও নাকি কয়েকবার তার সাথে দেখা হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। আসলে ভারত কি বার্তা দিচ্ছে শেখ হাসিনাকে এখন? এবং সাথে আরেকটা জিনিস যোগ করে দিই, সম্প্রতি আমাদের বাংলাদেশি গণমাধ্যম মানবজমিনে একটি খবর এসেছে যে ভারত দুটি প্রস্তাব দিচ্ছে শেখ হাসিনাকে। এক হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগে মত দিন, অথবা ভারত ছেড়ে কাতার যান। এই প্রসঙ্গেও একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, আমি এগুলো আই এম অ্যাওয়্যার অফ এই রিপোর্টস গুলো, বাট আমার পার্সোনালি কিন্তু আই হ্যাভ নেভার ফেল্ট দি আর্জ টু গো অ্যান্ড ইনভেস্টিগেট দিস। কেন কিনা আমি ডাইরেক্টলি এমন কারোর সঙ্গে কথা বলতে পারিনি যে আমাকে বলবে যে এই ধরনের অপশনস দেওয়া হয়েছে কাতারে যাওয়ার আর বা এখানে গিয়ে রিফর্মড আওয়ামী লীগের। একটা স্লাইট ফ্লিকার অফ অ্যাক্টিভিটি দেখেছিলাম যখন শিরিন শারমিন চৌধুরীকে অনেক বছর, মানে অনেকগুলো মাসের পর আর কি উনি সারফেস করলেন। উনি তো আমরা সবাই জানতাম ক্যান্টনমেন্টেই ছিলেন, তারপরে হঠাৎ ধানমন্ডিতে উনি সারফেস করলেন। আর যেটা আমি তারপরে খোঁজ নিয়ে দেখলাম সেটা হলো যে ওয়েদার শিরিন শারমিন ইজ অ্যান অ্যাকসেপ্টেবল অল্টারনেটিভ among other আওয়ামী লীগ লিডার্স। আর যেই এটা ফিডব্যাকটা আমি বুঝতে পারছিলাম অ্যাবসলিউটলি নট। শি ডাজন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু লিড দ্য পার্টি ইন দ্য অ্যাবসেন্স অফ শেখ সাবির হোসেন হাসিনা। চৌধুরী, তাকেও কিন্তু একইভাবে আমার মনে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হলো জামিনে। হ্যাঁ, রাইট, কিন্তু সেখানে তো তখন তো দি আমেরিকানস ওয়ার স্টিল দেয়ার, মানে আর হি ইজ ক্লোজ টু দি আমেরিকানস। তো আমার মনে হয় সেটা এক ধরনের ডেটারেন্ট হয়ে গিয়েছিল হয়তো ইন আ ওয়ে, যে এই লোকটাকে বেশি ঘাটালেও চলবে না আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই কাতারে যাওয়ার ব্যাপারটা বা রিফর্মড আওয়ামী লীগের ব্যাপারটা শেখ হাসিনা হয়তো নিজেও, যদি এটা সত্যি হয়ে থাকে, ইফ দের ইজ এনি গ্রেইন অফ ট্রুথ টু দিস মানবজমিন রিপোর্ট, তাহলে আমার মনে হয় যে শি উড হ্যাভ টার্ন দিস ডাউন। মেবি অন্য কোনো ডেস্টিনেশন, ইয়েস, I don't know, but certainly not Qatar and certainly not a reformed Awami League যেখানে she will not be able to call the shots. এখন যেই নেতা আসুক, সবাই কিন্তু ওই যে বললাম, the only way they see a future for themselves and the party is when it is led by Sheikh Hasina, not by us, another person. তাহলে কিন্তু এই পার্টিটা যে ফোর্স টু বি রেকন উইথ হয়ে এত বছর ছিল, সেটা হয়তো সেই জায়গায় আর যেতে পারবে না যদি এই জিনিসটা ঘটে, মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি পার্টির লিডারশিপটাকে দেখা হয়। আচ্ছা, এখন ভারত কি চাইছে? মানে ভারত দেখেছি 5ই আগস্টের পরে বরাবর ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে, কিন্তু যখন আবার জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, তারেক রহমানের সাথে দেখা করলেন, তখন থেকে আসলে ইনক্লুসিভ নির্বাচন শব্দটা উধাও হয়ে গেল। তারা সুষ্ঠু ফেয়ার নির্বাচনের কথা বলে আসলো, এবং ইনক্লুসিভ নির্বাচন হলো না, তাতেও ভারত কোনো বক্তব্য রাখলো না। তারপরে পার্লামেন্ট থেকে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া হলো একদম পাকাপোক্তভাবে, মানে নিষেধাজ্ঞার যে বিষয়টা সেটাকে পাকাপোক্ত করা হলো, ভারত কিছু বললো না। আসলে ভারতের এখনকার অবস্থান কি? তারা কি আসলে আওয়ামী লীগের মিত্র নাকি শত্রু? আমি সেটা মিত্র শত্রুর মধ্যে যাব না। আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে, সরি, বাংলাদেশের মধ্যেও এমন কিছু পলিটিক্যাল ফোর্সেস আছে, ইনক্লুডিং দ্য বিএনপি, হু ডু নট ওয়ান্ট দি আওয়ামী লীগ অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। আমার মনে হয় তারাও চায় না যে শেখ হাসিনা লিডারশিপে আওয়ামী লীগ বাংলাদেশে আসুক। মানে এটার একটা কারণ আছে, আওয়ামী লীগ স্টিল রিটেইনস a lot of support on the ground, সেটা হয়তো এই পলিটিক্যাল আউটফিটস গুলো জানে, আর সেটা ইকুয়েশন চেঞ্জ করে দিতে পারে। বাট
এরা বাট যেই ডিসপেন্সেশন এখন পাওয়ারে আছে আর যারা অপোজিশনে আছে জামাতে ইসলামী, তারা আগামী দিনগুলোতে কি ধরনের তাদের পলিটিক্সটা গ্রো করবে বা ডেভেলপ করবে, কোন ডাইরেকশনে যাবে, তখন কি ধরনের চাপ অ্যান্টিসিপেট করবে বা অ্যাকচুয়ালি সামাল দিতে হবে বিএনপি কে, সেটা বিএনপি কে বুঝতে হবে আর কি। And সেটাকে কাউন্টার করার মতন ক্ষমতা বিএনপি থাকবে কিনা সেটা বিএনপি কে বুঝতে হবে। সেটা কি একটা রিফর্মড আওয়ামী লীগ সেই ফোর্সটাকে কাউন্টার করতে পারবে, জামাতের মতন ফোর্সটাকে? আর আরেকটা জিনিস ঘটবে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যদি গভর্নেন্সে ফেল করে আর কি বিএনপি, তার ইমিডিয়েট পলিটিক্যাল বেনিফিশিয়ারি কিন্তু জামাতে ইসলামী হবে। সো ইউ ক্যানট ডিলে দ্য প্রসেস অফ ব্রিঙ্গিং বাংলাদেশের পলিটিক্স টু ওই যেটা নর্মাল পলিটিক্স অ্যাজ ইউজুয়াল আমরা জানি ছিল, আওয়ামী লীগ, বিএনপি, বাকিরাও আছে থাকলো, তো সেই জায়গাটা। And most importantly, of course, is the role that the army will play. আমাদের দেখতে হবে কিন্তু একটা জিনিস, let me take you point you to this direction, যে আর্মির কিন্তু ব্যারাকসে ফিরে যাওয়া কথা ছিল immediately after the election. আর্মি কিন্তু এখনো ব্যারাকসে ফিরে যায়নি। So are they anticipating problem in the days to come? Or will there be some sort of a political upheaval sooner rather than later? তো সেই জিনিসটা আমরা we have to wait and watch. As I said, signals এখনো সেদিকে আমরা পাচ্ছি না যে একটা ইনস্টেবিলিটির দিকে এগোচ্ছে, বাট হ্যাঁ, the ground is probably slowly getting prepared because of political and economic reasons. মানে এটা একটা বড় জায়গা, প্রশ্নের জায়গা, যে আর্মি কেন এখনো ব্যারাকে ফিরে যাচ্ছে না। নিশ্চয়ই এটা একটা বড় কোশ্চেন। আমি শেষ প্রশ্নে আপনার কাছে আসি, যে আর একটা মানে প্রতিবেদনের এই জায়গাটাও দেখলাম যে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের দুর্নীতির নথি দুদকের কাছ থেকে মানে নর্থ ইস্ট নিউজ পেয়েছে। এটা একটু আপনার কাছে জানতে চাই, এটা কি দুদক স্বপ্রণোদিত হয়ে মানে এই তদন্তটা করলো, নাকি দুদকে কেউ এই অভিযোগ দিল তার প্রেক্ষিতে করলো? এরকম সেনাপ্রধানের মানে আর নৌপ্রধানের এটা বিরুদ্ধে দুদকে এটা এক ধরনের রিটেন কমপ্লেন্ট কেই দেখেছে আর কি, পেয়েই করেছে, গিয়েছে। আপনি দেখুন, শুধু যে নৌপ্রধান তা না, ইভেন দি চিটাগং পোর্ট অথরিটির যে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএন মনিরুজ্জামান, তার এগেনস্টে স্ট্রং অ্যালিগেশনস আছে। মানে আর স্পেসিফিক তিনটে জায়গায় আছে, একটা হচ্ছে চিটাগং পোর্ট অথরিটির মধ্যে, আরেকটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে, আর থার্ড হচ্ছে মংলা পোর্টে। এই তিনটে জায়গায় স্পেসিফিক দুর্নীতির কমপ্লেন্ট আছে, অ্যালিগেশনস আছে। সেগুলোকে কিন্তু ইনভেস্টিগেট করার মধ্যে দিয়েই কিন্তু এই নামগুলো এসছে আর এই লিঙ্কেজেস গুলো এসছে। আই এম নট শিওর এসিসি সেই মানি ট্রেল গুলোকে ফুল প্রুফ ভাবে ইনভেস্টিগেট করতে পেরেছে কিনা, বা যতটুকু তথ্য, যতটুকু ইনফরমেশন আমি অ্যাক্সেস করতে পেরেছি তার থেকে বোঝা যাচ্ছে, সেগুলো ওই ডিটেলস গুলো হয়তো ওরা প্রেজেন্ট করেনি ওই রিপোর্টস গুলোতে, বাট সার্টেনলি ওই অ্যালিগেশনস গুলো ফিচার করেছে ওই পার্টিকুলার রিপোর্টস গুলোতে। আমি তিনটেতে দেখেছিলাম। হ্যাঁ, কিন্তু সাধারণভাবে আমাদের দেশের যে বাস্তবতা, এরকম একজন পোর্টফোলিওর একজন ব্যক্তি নৌপ্রধান, তার বিষয়ে দুদক মানে রানিং নৌপ্রধান, তার বিষয়ে দুদক ইনভেস্টিগেশন করবে, এটি একটা খুব স্বাভাবিক ঘটনা না। মানে কোথাও থেকে গ্রিন সিগন্যাল বা কোথাও থেকে একটা নির্দেশনা আসলে তবেই এরকমটা সম্ভব। এরকমও কি হতে পারে সামনে সেনাপ্রধান বা বিমান বাহিনী প্রধান, তাদের বিরুদ্ধেও এরকম অভিযোগ আনা হতে পারে বা তদন্ত চলতে পারে? তার উপরে কারা ক্ষুব্ধ নৌপ্রধানের উপরে? আমার তো মনে হয় যে ক্ষুব্ধ হওয়ার তো কোনো কারণ দেখছি না, যদি নাকি এটা ওদের মধ্যে থেকেই কিছু করিয়ে হওয়া হয়। বিকজ ওনার কিন্তু টার্ম শেষ হয়ে যাচ্ছে জুলাই 2026-এ অ্যাডমিরাল হাসানের, তো নাজমুল হাসানের। আর এই জিনিসগুলো কিন্তু, এই কমপ্লেন্টস গুলো কিন্তু এসিসির কাছে 2000 প্রায় 23, 24, 25 ওই মানে এই পিরিয়ডটার মধ্যেই কিন্তু মানে ঘোরপাক খাচ্ছিল আর কি। হ্যাঁ, আর এই যে রিপোর্টস গুলো যেটা আমি দেখেছি আর কি, লেটেস্ট যে রিপোর্টটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাজ রিসেন্ট অ্যাজ 11th of January 2026। তাহলে এগুলো যে এই সময়ে হচ্ছে, আর এগুলো আমরা যেগুলো বুঝছি, আর এটা আমি একা করিনি, এগুলো কিন্তু অন্যান্য বাংলাদেশের কাগজরাও টুকটাক এই স্টোরিগুলোকে করেছে উইথাউট নেমিং নেমস আর কি সেভাবে। বাট এই কারাপশন যে আছে, সেই কারাপশনের ফোকাস গুলো কিন্তু বাংলাদেশেরও দুই একটা কাগজ এটা নিয়ে ফোকাস করেছে। এরা এখন বাট এটা নৌবাহিনীর যে প্রধান আর কি, তার অবধি পৌঁছেছে